প্রিয় লিসেনার্স, আফ্রিকান ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক একটি ঘটনা হলে কেমন হয়, আর সেটা যদি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্য কাউকে বলে থাকেন তাহলে তো বুঝতেই পারছেন সেটা আরও দুর্দান্ত হবে। হ্যাঁ প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি রবি ভাই পেয়েছেন ওনার এক দুলাভাইয়ের কাছ থেকে। এই দুলাভাইয়ের বন্ধু বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, যিনি আফ্রিকান দেশ কঙ্গোতে একটি মিশনে গিয়েছিলেন। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যারা যান অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তারা আফ্রিকান দেশগুলোতেই গিয়ে থাকেন, কারণ সেখানে অনেক দেশ রয়েছে যুদ্ধবিধ্বস্ত, সেখানে পিস কিপিং মিশন রয়েছে, পিস বিল্ডিং মিশন রয়েছে, এক একজন এক এক ধরনের মিশনে গিয়ে থাকেন, বা সরকার যেভাবে সিলেক্ট করেন সেভাবেই তারা গিয়ে থাকেন। প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি, এই ঘটনাটি মূলত কঙ্গের কিনশাসা এলাকার, আর এই ঘটনার মূল কেন্দ্রে রয়েছেন যিনি, তার নাম হচ্ছে হুসাই। হুসাই উনি একজন কবিরাজ। কবিরাজ বললে তাকে একটু ছোট করেই বলা হবে, মূলত সে ভয়ঙ্কর এক তান্ত্রিক কবিরাজ। আফ্রিকার দেশ কঙ্গোতে অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক প্রচলিত রয়েছে। শুধু যে কঙ্গোতে আছে তা কিন্তু না, আফ্রিকার যতগুলো দেশ রয়েছে অধিকাংশ দেশগুলোতেই ব্ল্যাক ম্যাজিকের অনেক প্রচলন রয়েছে। তুচ্ছ বিষয়েও একে অন্যকে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত করে থাকেন। তারপর বিভিন্ন অসুখ বিসুখে মানুষ ডাক্তারের কাছে না গিয়ে কবিরাজের শরণাপন্ন হয়ে থাকেন। আর আফ্রিকায় কিন্তু এইরকম ডাক্তার, হসপিটাল, এই জিনিসগুলোর কিন্তু অভাব রয়েছে, যার কারণে কবিরাজদের দৌরাত্ম্য এখানে অনেক বেশি। মানুষ বিভিন্ন কাজে কবিরাজদের শরণাপন্ন হয়ে থাকেন। হুসাই কবিরাজ এমন এক ভয়ঙ্কর তান্ত্রিক কবিরাজ, যিনি তার আপন মাকে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে তার মায়ের মাথার খুলি তার কালো জাদুতে ব্যবহার করে। এছাড়া কঙ্গোতে বিশেষ এক ধরনের পাখি রয়েছে। শুধু যে কঙ্গোতে রয়েছে তা না, অনেক জায়গাতেই রয়েছে। আপনার ঢাকার চিড়িয়াখানাও এটা দেখতে পারবেন, সেটা হচ্ছে ফ্লেমিঙ্গো পাখি। এই ফ্লেমিঙ্গো পাখির উপর বিশেষ এক ধরনের কালো জাদুতে পারদর্শী ছিলেন এই হুসাই কবিরাজ। চলুন হুসাই কবিরাজ সম্পর্কে যেই ঘটনাগুলো শুনেছেন সেই ঘটনাগুলো জেনে আসি, আর সব শেষে বলবো কিভাবে সেনাবাহিনীর ওই সদস্য এই ঘটনাটি জানতে পেরেছিলেন। হুসাই কবিরাজের একজন সহযোগী, যার নাম হচ্ছে ইরায়না, মূলত ইরায়নার কাছ থেকেই ঘটনাটি শুনতে পেয়েছিলেন। একবার কি হয়, একজন ব্যক্তি, তার নাম হচ্ছে শায়হা। এই শায়হা নামক ব্যক্তি, উনি এসেছিলেন এই হুসাই কবিরাজের কাছে। হুসাই কবিরাজ কিন্তু কালো জাদু করতেন, সেই সাথে মানুষের ক্ষতির জন্যই মূলত তার কালো জাদুর প্রয়োগটা বেশি হতো। আফ্রিকাতে কিন্তু কালো জাদুর দুই ধরনের প্রয়োগই রয়েছে। এক হচ্ছে মানুষের ভালোর জন্য করে থাকে, আর খারাপের জন্য করে থাকে। ভালোর জন্য যারা করে থাকে কালো জাদু, তারা সমাজে কিছুটা ভালো মানুষ বলে বিবেচিত হয়, বা ভালো কবিরাজ বলে বিবেচিত হয়। আর যারা খারাপের জন্য করে থাকে তাদের বিষয় তো না বললেও আপনারা বুঝতে পারবেন। তো এই ইরায়না তখন এই হুসাইকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করত, তন্ত্রমন্ত্র সংক্রান্ত বিভিন্ন জিনিস এগিয়ে দেয়া, এই কাজগুলো করতো আর কি। তো একবার হয় কি, এই যে শায়হা, উনি আসেন এই হুসাই কবিরাজের কাছে, এসে বলেন যে তার এক প্রতিবেশী রয়েছে। তার প্রতিবেশী বেশ অনেকগুলো বিয়ে করেছে। আফ্রিকাতে কিন্তু বহু বিবাহের ব্যাপক একটা প্রচলন রয়েছে, কারণ এই হুসাই কবিরাজের 8 জন স্ত্রী, আর এই 8টা স্ত্রীর ঘরে তার 20 জনের উপরে সন্তান রয়েছে এখনও। তো ওই লোকের এরকম 5-6টা স্ত্রী রয়েছে, তার মধ্যে 4টা স্ত্রীর সন্তান সম্ভবা। এই সন্তানগুলোকে গর্ভপাত করাতে হবে, নষ্ট করে দিতে হবে। তখন এই হুসাই কবিরাজ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দাবি করে বসেন। কঙ্গোতে যেই কারেন্সি চলে, আমরা বোঝার সুবিধার্থে টাকা শব্দটাই ব্যবহার করবো, যে মোটা অঙ্কের টাকা দাবি করে বসেন। এখানে একটি কথা প্রিয় লিসেনার্স বলে দেই, কারণ তারা তো স্থানীয় ভাষায় নিজেদের মধ্যে কথোপকথন করবেন বা করেছেন, আমরা বোঝার সুবিধার্থে বাংলাতেই বলবো। তো ওই লোকটা এসে বলে যে এই ঘটনা, এই কাজটা করতে হবে। তো হুসাই কবিরাজ বলে ঠিক আছে, আমাকে এই পরিমাণ টাকা দিতে হবে। ওই লোকটা রাজি হয়ে যায়।
এরপর যে কাজটি হয় সেটা হচ্ছে, এই যে ইরায়না তিনি দেখছেন হুসাই কবিরাজ কি করলেন, ঘরের ভিতর থেকে ধান জাতীয় কোনো এক ধরনের বীজ নিয়ে আসলেন, এটার উপরে বেশ কিছু মন্ত্র পড়ছেন আর তার আঙ্গুল দিয়ে এগুলোকে নাড়াচাড়া করছেন, মাঝে মাঝে ফু দিচ্ছেন, মানে সবগুলো ধানে যেন বা ধান জাতীয় বীজের যেন তার ফুটা লাগে। বেশ কিছুক্ষণ এমন করে উনি বাড়ির উঠোনে সেগুলো ছড়িয়ে দিলেন। অল্প সময়ের মধ্যে দেখা গেল বিশাল বিশাল সমস্ত ফ্লেমিঙ্গো পাখিগুলো উঠোনে এসে সেগুলো খেতে শুরু করলো বা খাওয়া শুরু করলো। এর মধ্যে কি হলো, এগুলো খাওয়া শেষ করে 5টা পাখি বাদে বাকি সবগুলো পাখি উড়ে চলে গেল। আর এই 5টা পাখি এমন হয়ে গেল যে এগুলো মনে হচ্ছে একদম আর্টিফিশিয়াল পাখি, মূর্তির মতো দাঁড়িয়ে গেছে, কোনো নড়াচড়া নাই, কিচ্ছু নাই। এগুলোকে সুন্দর করে ধরে হুসাই কবিরাজ তার ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার পর ঘরের মধ্যে একটা লাঠি জাতীয় জিনিস আড়াআড়িভাবে রাখা ছিল, সেটার উপরে এগুলোকে বসালো। এগুলো দিব্যি ভদ্রভাবে বসে রইল। এরপর হুসাই কবিরাজ এক ধরনের ছাইয়ের উপরে মন্ত্র পড়া শুরু করলো। মাঝে মাঝে সে কি করে, মন্ত্র পড়ে পড়ে ওই ছাইগুলো ওই 5টা ফ্লেমিঙ্গো পাখির উপরে ছুড়ে দেয়। এরকম 5-10 মিনিট করার পর 3টা পাখি জানালা দিয়ে উড়ে চলে যায়, 2টো পাখি রয়ে যায়, আর এই 2টো পাখি ঠাস ঠাস করে ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ে যাওয়ার পর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। সেটা হচ্ছে এই 2টো পাখির পেট ফুঁড়ে মনে হলো 7-8টা পা বিশিষ্ট অদ্ভুত টাইপের একটা প্রাণী বের হয়ে আসলো। এই 2টো জিনিস যখন বের হয়ে আসলো তখন এই হুসাই কবিরাজ কি করলো, খপ করে এই 2টোকে ধরে ফেললো। ধরে আগে থেকে জ্বালিয়ে রাখা একটি চুলার মধ্যে এই 2টোকে ফেলে দিল। আর ওই যে পাখি 2টো পড়ে থাকলো, ও 2টো তো মরে গেছে, এখন ওই 2টো তার উঠোনে ছুঁড়ে দিল। হুসাই কবিরাজের 2টো পালিত কুকুর ছিল, এই কুকুর 2টো পাখি 2টোকে খেয়ে নিল। এখন ওই যে 2টো আজব প্রকৃতির বা আজব গঠনের প্রাণী, এটা ওই আগুনে পুড়ছে। এরপর আরো ভালো করে পোড়ানোর জন্য আগুনের তাপ বাড়িয়ে দিল হুসাই কবিরাজ। ইরায়না এটা দেখছে আর প্রয়োজনীয় কোনো কিছু জিনিস যদি চায় সেটা এগিয়ে দিচ্ছে। এরপর কি হলো, ওই জিনিসগুলো যখন পুড়ে ছাই হয়ে গেল, এরপর ওই ছাইগুলো একত্রে সংগ্রহ করলো, ঠান্ডা করলো। এরপর এই হুসাই কবিরাজ ইরায়নাকে বলল যে যাও, তুমি সাইহার সাথে যাও, গিয়ে যেই বাড়িতে ও কালো জাদু করতে চায় ওই বাড়ির চতুর্দিকে তুমি নিজের হাতে এই ছাইগুলো ছিটিয়ে দিয়ে চলে আসবা, আর কোনো কাজ নাই। ইরায়না সেটাই করলো। সে গেল তার সাথে, সাইহার সাথে। যাওয়ার পর সাইহা যখন দেখিয়ে দিল তার প্রতিবেশীর বাড়িটাকে, প্রতিবেশীর বাড়ির চতুর্দিকে সে ছাইটা ছিটিয়ে দিয়ে চলে আসে। পরের দিন সেই সাইহা খুশি মনে হুসাই কবিরাজের কাছে আসে, মোটা অঙ্কের টাকা দেয় এবং বলে যে গত রাত্রেই হঠাৎ করে ওই যেই লোকটা যার 4জন স্ত্রী গর্ভবতী ছিল, এই 4জনের নাকি তাদের গর্ভাবস্থার সময় তো কারো 2 মাস, কারো 6 মাস এরকম ছিল আর কি, হঠাৎ করে নাকি তারা চিৎকার করে কান্নাকাটি শুরু করে, তাদের বমি শুরু হয়ে গেছে, তারপর তাদের পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং ওই রাত্রেই এই 4জনেরই গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়, গর্ভপাত হয়। আর এটাতে উনি খুশি হয়ে হুসাই কবিরাজের কাছে আসছে। আসার পর মোটা অঙ্কের টাকা দিয়েছে। হুসাই কবিরাজের খুব প্রশংসা করে। হুসাই কবিরাজ বলে এই ফ্লেমিঙ্গো পাখির উপরে কালো জাদুর যেই পদ্ধতিটা, এই পদ্ধতিটা নাকি একমাত্র সেই জানে, আর কেউ জানে না, এমনটা বলেছে। আর ফ্লেমিঙ্গো পাখি নাকি কালো জাদুর ক্ষেত্রে বিশেষ এক ধরনের শক্তি বহন করে, এটা যারা তন্ত্রমন্ত্র করে তারা বুঝতে পারে আর কি। তো যাই হোক, এটা গেল একটা ঘটনা। ইরায়না সে কিন্তু এই মানুষকে ক্ষতি করা এই বিষয়গুলো ওভাবে আসলে পছন্দ করতো না। তারপরও হুসাই কবিরাজ লোক হিসাবে ভালো না, তার সাথে উনি থাকতেও চাইতো না। তারপর আছে যেহেতু কিছু কাজ শিখছে। গভীর রাত্রে এই হুসাই কবিরাজ কোথায় যেন চলে যেত, আর ইরায়না কিন্তু তার বাড়িতেই থাকতো। কোথায় যে যেত এটা আসলে তার বাড়ির লোকজন ওইভাবে বলতে পারতো না, তবে ইরায়না মাঝে মাঝে দেখতো যে হুসাই কবিরাজ কোথায় যেন চলে যায়। একদিন রাতের বেলা সে যখন দেখলো হুসাই কবিরাজ কোথায় যেন চলে যাচ্ছে, গোপনে তার পিছু নিল যে সে যায় কোথায়। দূর থেকে সে দেখলো যে কঙ্গো নদীর পাশে, কঙ্গো নদী তো অনেক বড় নদী, কঙ্গো নদীর পাশে গিয়ে হুসাই কবিরাজ বসলো একটা পাথরের উপরে।
তারপর সে কি করলো, ওই নদী থেকে পানি নিয়ে তার শরীরে ছিটাচ্ছে। বেশ কিছুক্ষণ তন্ত্রমন্ত্র পড়ল। এরপর যেটা দেখলো, এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। দেখলো যে হুসাই কবিরাজ তার 2 হাতের তর্জনী আঙ্গুলি এইটা পেটের 2 পাশে সে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে করলো কি, তার পেটের ভিতরে থাকা সকল নাড়িভুড়ি বের করে আনলো। সে বের করে আনার পর কি করলো, ওই নদীর পানিতে এগুলো ধুচ্ছে। আরও একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সে যে নাড়িভুড়োগুলো বের করে ফেলেছে, সেই সাথে তার মুখের যে জিহবা, এই জিহবা কণ্ঠনালীও বের করে ফেলেছে। সে জিহবাটাও দেখা যাচ্ছে। সে দিব্যি পানিতে সেটা ধুচ্ছে। এরপর সে কী করলো, এই নাড়িভুড়ির মধ্যে বিশেষ একটা জায়গা থেকে সে একটা সাদা রঙের পাথর বের করলো। আর এই পাথরটার উপরে কী যেন মন্ত্র পড়ে ওই নদীতেই আবার ছুঁড়ে ফেলে দিল। এরপর কি করলো, এই নাড়িভুড়িগুলো আবার সে যেদিক দিয়ে বের করছে সেদিক দিয়ে ঢুকিয়ে ফেললো। মনে হলো যে কোনো একটা ব্যাগের চেন খুলে কোনো জিনিসপত্র বের করে আবার সুন্দর করে সেই জিনিসগুলো ঢুকিয়ে চেনটা লাগিয়ে দিল। যখন সে ঢুকিয়ে দিল, দেখা গেল যে ওই যে জিহবাটা, এই জিহবাটাও আগের জায়গায় মনে হলো চলে এসেছে। যদিও বা সে দূর থেকে চাঁদের আলোতে দেখছে, যতটুকু দেখছে সেভাবেই সে আসলে বর্ণনা করেছে। এরপর সে উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করলো বাড়ির দিকে। ইরায়না কিন্তু গোপনে একটা পাথরের আড়ালে মানে বসে বসে সেটা দেখছিল যে কি করছে। আর রাতের বেলা তো হুসাই কবিরাজের কিন্তু জানার কথা না যে ইরায়না তাকে দেখছে। খানিকটা দূর এগিয়ে গিয়ে ইরায়নার দিকে না তাকিয়েই হুসাই কবিরাজ চিৎকার করে বলে উঠছে, ইরায়না রে, যা দেখলি নিজের মধ্যেই রাখিস, যদি কাউকে বলেছিস আর বাঁচতে পারবি না। এই বলে উনি আবার হেঁটে বাড়ির দিকে যেতে থাকে। ইরায়না তো বুঝতে পারে যে আসলে হুসাই কবিরাজ সাংঘাতিক লেভেলের এক তান্ত্রিক। সে বুঝে ফেলেছে যে ইরায়না তার পিছু নিয়েছে। এই তো গেল একটা বিষয়। এইবার আসি সাংঘাতিক আরও একটা ঘটনায়। সেটা হচ্ছে যে এই যে কঙ্গো, এই যে কিনশাসা বা অন্যান্য যে জায়গাগুলোতে রয়েছে, সেখানে কিন্তু সমাজপতিরা রয়েছে, মানে সমাজের একজন মাথা, মেম্বার, চেয়ারম্যান আমাদের দেশে আছে না, ওই রকম। তো ওইখানে যে এলাকাতে হুসাই কবিরাজ রয়েছে, সেই এলাকার যিনি সমাজপতি, সেই সমাজপতি লোক সুবিধার না, মানে ভালো না। তিনি আবারও সমাজপতি হতে চান, এই জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অপকর্ম শুরু করেছে। এখন এই সমাজপতি এসেছে এই হুসাই কবিরাজের কাছে এই আবদান নিয়ে যে তার একজন প্রতিপক্ষ হয়েছে, তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করে মরণ বান মারতে হবে, মেরে ফেলতে হবে। তো হুসাই কবিরাজ বলে, আর এমন কি, টাকা দিবা, কাজ করে দিব, কোনো সমস্যা না। ঠিক আছে, কাজ শুরু হয়ে গেল। ওই যেই পদ্ধতিটা, ফ্লেমিঙ্গো পাখিকে নিয়ে এসে তারপর ফ্লেমিঙ্গো পাখির উপর ব্ল্যাক ম্যাজিক করে ওর পেটের ভিতর থেকে দুটো জিনিস বের করে সেটাকে পুড়িয়ে ছাই করে দেয়া, এই পদ্ধতিটা সে মোটামুটি সফলতার সাথেই শেষ করে। কিন্তু সমস্যা যেটা হলো, যখনই ওই প্রাণী দুটোকে সে আগুনে ছুঁড়ে মারবে, তখনই দেখা গেল তার হাত আটকে গেছে। কোনোভাবেই ওই প্রাণী দুটোকে সে আগুনে ফেলতে পারছে না। কেন এমনটা হচ্ছে? এমনটা তো হওয়ার কথা না। নিশ্চয়ই এখানে তৃতীয় কোনো শক্তি রয়েছে যেটা এই কাজটা করতে বাধা দিচ্ছে। তখন এই হুসাই কবিরাজ তার অনুগত কিছু জিনদেরকে ডাকে যে কি হয়েছে এখানে, কি সমস্যা, কেন এমনটা হলো, এই তথ্য আমাকে এনে দাও অল্প সময়ের মধ্যেই এই তথ্যটা এনে দেয়। তখন এই হুসাই কবিরাজ জানতে পারে যে যিনি ভালো মানুষ সমাজপতি হবেন, তিনি বুঝতে পেরেছিলেন যে বিদ্যমান যে সমাজপতি আছে সে তার উপর ব্ল্যাক ম্যাজিক করতে পারে। এই জন্য উনি আবার আর একজন কবিরাজের শরণাপন্ন হয়েছেন, তার নাম হচ্ছে সাবিজি। তো এই সাবিজির কাছে গিয়েছেন। সাবিজি যদিও বা ব্ল্যাক ম্যাজিক করেন, তবে মানুষের উপকার করে বেশি আর কি। এই সাবিজি মূলত এমন একটা পদ্ধতি প্রয়োগ করেছে যার কারণে এই সমাজপতির উপরে কোনোভাবেই ব্ল্যাক ম্যাজিকের চূড়ান্ত কোনো পদ্ধতি আরোপ করা যাবে না। আর এই মন্ত্রের কারণেই বা এই কালো জাদুর কারণেই এই হুসাই কবিরাজ উনি ফাইনালি ওই ছোট ছোট
প্রাণী দুটো, যেটা ফ্লেমিঙ্গো পাখির পেটের ভিতর থেকে বের হয়ে আসছিল, এটা আগুনে ফেলতে পারছেন না। এটা জানার পর খুব রেগে যান এই হুসাই কবিরাজ। হুসাই কবিরাজ যখন বুঝতে পারলেন যে এখানে আরেকজন কলকাঠি নাড়ছে, ইতোমধ্যে হয় কি, আরেকজন লোক চলে আসে একটা মেসেজ নিয়ে। সেই লোক আবার ওই সাবিজি যে কবিরাজ তার অনুগত ব্যক্তি। সে এসে বলে যে সাবিজি বলেছেন যে পেছন থেকে কলকাঠি না নেড়ে সামনাসামনি সাবিজির সাথে লড়তে। তোমার যদি এত ক্ষমতা থাকে, লাগো সাবিজির সাথে সরাসরি লাগো, দেখি কে জেতে। যখনই হুসাই কবিরাজ এই কথা শুনেছেন, তার তো আত্মসম্মানে লেগেছে ভালোই। এত বড় কথা, সাবিজি কোথাকার কে, সে আমাকে এরকম চ্যালেঞ্জ দেয়। তখন সে বলল যে ঠিক আছে, যা সাবিজিকে গিয়ে বল তার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। তখন এটাও বলে দেওয়া হয়, আসছে অমাবস্যার রাত্রে তোর সাবিজির সাথে আমার মোকাবেলা হবে। কোথায় কখন হবে, বা কখন হবে সেটা তো বললাম, কোথায় হবে সেটা তোর সাবিজিকে বলিস, আমি সেখানে যাব। সাবিজিকে জানানো হয়। তখন সাবিজি জানায় যে আমার ডাকা জায়গায় যদি ও আসে, তখন আবার ও বিভিন্ন ধরনের অজুহাত খুঁজতে পারে, যে তোমার ডাকা জায়গায় আসি, নিশ্চয়ই তুমি এখানে কিছু করে রাখছো, এটা সেইটা আগের থেকে ব্ল্যাক ম্যাজিক করে রাখছো, যার জন্য আমি কাজ করতে পারতেছি না। ওর ডাকা জায়গায় আমি যাব। শেষ পর্যন্ত ঠিক হয় যে এই হুসাই কবিরাজের বাড়ির উঠোনেই সাবিজি আসবেন। সেখানে সাবিজির সাথে ওনার যারা সহচর তারা থাকবেন, তাদেরকে নিয়ে আসবেন। আর এই যে হুসাই কবিরাজ যার পক্ষ নিয়ে, মানে যে সমাজপতি, বিদ্যমান সমাজপতির পক্ষ নিয়ে এই কাজটি করতে যাচ্ছিলেন, তাকেও সেখানে থাকতে হবে। তো ওই ব্যক্তি বলেন ঠিক আছে, সে থাকবেন। তারিখটা নির্ধারিত হয় যে কোনো এক অমাবস্যার রাত্রে। অমাবস্যার রাত্রে দুজন এক জায়গা হয়েছে। এরপর ওই সাবিজি বলছেন যে হুসাই, তুমি মনে করছো ফ্লেমিঙ্গো পাখির উপর করা ব্ল্যাক ম্যাজিক, এই পদ্ধতিটা তুমি শুধু একাই জানো, তাই না? না, এটা ভুল। এই পদ্ধতি তুমি একা জানো না। হ্যাঁ, এটা সত্য, এটা কম লোক জানে, কিন্তু তার মানে এই না যে তুমি ছাড়া কেউ জানে না। এই পদ্ধতি আমিও জানি। আজ তোমার এই পদ্ধতি দিয়েই আমি তোমার সাথে মোকাবেলা করব। এটা জানার পরপরই হুসাই কবিরাজ চমকে ওঠেন, যারে ওই পদ্ধতি কিভাবে জানলো? অত্র এলাকায় বা আশেপাশের বিস্তীর্ণ এলাকায় আমি ছাড়া তো এই ফ্লেমিঙ্গো পাখির উপর ব্ল্যাক ম্যাজিক করার পদ্ধতি কেউ জানে না। যাই হোক, সে কেমন জানে দেখি। প্রথমেই কি করলো, তারা উঠোনের চতুর্দিকে বৃত্তাকারে একটা লাল রং দিয়ে চিহ্ন আঁকলো, গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো কিছু একটা। এটা যে ঠিক কী জিনিস ছিল এটা অবশ্য ইরাইনা বলতে পারে নাই। তারপর দুজন দু প্রান্তে বসে, মাঝখানে একটা লাইন টানে। আমরা বৃত্তের মাঝখানে যে ব্যাস দেখতে পাই ওই রকম আর কি। এরপর শুরু হয়ে যায় দুজনের পদ্ধতি। ফ্লেমিঙ্গো পাখি ডাকার ঠিক একই পদ্ধতি তারা অনুসরণ করে। রাতের বেলাতেই তারা একই রকমভাবে বিশেষ এক ধরনের বীজ ছড়িয়ে দেয়, ছিটিয়ে দেয়, আর তখনই কোত্থেকে যেন অনেকগুলো ফ্লেমিঙ্গো পাখি চলে আসে। এরপর কিছু কিছু ফ্লেমিঙ্গো পাখি রয়ে যায় আর উড়ে যায়। কিছু কিছু ফ্লেমিঙ্গো পাখি থাকার পর এরপর আবার কি হয় যে এই পাশে একটা ওই পাশে একটা থাকে, বাকিগুলো আবার উড়ে চলে যায়। এখন এই একটা পাখি যেটা দুপাশে দুটো রয়েছে, এখন এই দুটো পাখির উপর দুজনই ব্ল্যাক ম্যাজিক করবে। এই দুটো পাখি নিজেরা মারামারি করবে, যে দুর্বল হয়ে পড়বে সেই হেরে যাবে, আর যে হেরে যাবে সে প্রাণে আর বাঁচবে না। কারণ হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিকটা এমন একটা ব্ল্যাক ম্যাজিক এই ফ্লেমিঙ্গো পাখির উপর করে চালনা করে দেওয়া হয়েছে যে যার পাখি এখানে দুর্বল হবে, মারা যাবে, সেই মারা যাবে। মানে হচ্ছে হুসাই কবিরাজ যেই পাখির উপর ব্ল্যাক ম্যাজিক করে ওই সাবিজির উপর চালনা করেছে, সেটা যদি দুর্বল হয়ে পড়ে মারা যায়, তাহলে হুসাই কবিরাজ মারা যাবে। আবার সাবিজি যেই ফ্লেমিঙ্গো পাখির উপরে ব্ল্যাক ম্যাজিক করে হুসাই কবিরাজের ফ্লেমিঙ্গো পাখির দিকে চালনা করেছে, সেটা যদি মারা যায় তাহলে এই সাবিজি মারা যাবে। তো এরকম শর্তেই শুরু হয়ে যায়। দুটো ফ্লেমিঙ্গো পাখির মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। এদিকে ইরাইনা দেখছিল এই ফ্লেমিঙ্গো পাখিগুলো
বেশ উস্কো খুস্কো। এমনিতে কিন্তু ফ্লেমিঙ্গো পাখিগুলো বেশ চকচকে সুন্দর, বেশ বড় সাইজের। আর এটাও খেয়াল করছিল ইরাইনা যে এদের চোখগুলো কেমন যেন ভয়ঙ্কর এবং পুরো চোখ কালো কুচকুচে, এটাও দেখেছিল সেও কিন্তু এটা দেখছে। অনেকক্ষণ ধরে এভাবে চলতে চলতে একটা পর্যায়ে হয় কি, এই হুসাই কবিরাজের যেই ফ্লেমিঙ্গো পাখিটা, এই ফ্লেমিঙ্গো পাখিটা দুর্বল হতে থাকে আর তার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে এই সাবিজির যে ফ্লেমিঙ্গো পাখিটা। একটা পর্যায়ে যখন ওই ফ্লেমিঙ্গো পাখিটা এতটাই দুর্বল হয়ে যায় যে এখনই মারা যাবে, ওই সময়ে হঠাৎ করেই এই হুসাই কবিরাজ এমন কিছু তন্ত্রমন্ত্র জোরে জোরে পাঠ করতে থাকে, এটা দেখে সবার নজর চলে যায় ওই দিকে। অল্প সময়ের মধ্যে এবং সকলের চোখের সামনেই হঠাৎ করেই এই হুসাই কবিরাজ ছোট্ট একটা আলোর একটা গোল বিন্দুতে পরিণত হয়। একদম ছোট না, জোনাকির থেকে একটু বড়, এরকম একটা আলোর দলা বলতে হবে আর কি, বা আলোর একটা ছোট বল। এই বলটা কি করলো, সবার সামনে উড়ে গিয়ে ওই পাখিটার মুখের ভিতরে ঢুকে গেল। মানে এই হুসাই কবিরাজের পাখির, ফ্লেমিঙ্গো পাখির মুখের ভিতরে ঢুকে যায়। ঢোকার সাথে সাথে ওই পাখিটা আবার সতেজ হয়ে যায় আর তখনই আবার আক্রমণ করতে শুরু করে এই সাবিজির ফ্লেমিঙ্গো পাখির উপর। সাবিজি এবার আর বসে থাকে নাই, সে সাথে সাথে উঠে খপ করে হুসাই কবিরাজের ওই ফ্লেমিঙ্গো পাখিটাকে ধরে ফেলে। ধরেই সে এটার উপরে কিছু মন্ত্র প্রয়োগ করে আর এরপর একটা বড় হাড়ির মধ্যে পাখিটাকে ঢুকিয়ে উপরে একটা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে দেয়। ব্যাস, বন্দি হয়ে গেল হুসাই কবিরাজ ফ্লেমিঙ্গো পাখির ভেতরে। এই অবস্থা দেখে ওই যেই সমাজপতি যারা ছিল উপস্থিত, এরা তো যে যার মতো ভয়ে পালানো শুরু করে। এরপর সাবিজি কি করলো, এই পাখিটাকে নিয়ে উনি সাথে করে চলে যায়। এই পাখিটাকে উনি বাড়িতেই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল। যদিও বা এই হুসাই কবিরাজের স্ত্রীদের অনুরোধে, তার সন্তানদের অনুরোধে এই সাবিজি এই পাখিটাকে ফেরত দিয়েছিল কয়েকদিনের জন্য, কিন্তু দেখা গেল যে এই পাখিটা বাড়িতে নেয়ার পর বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। সমস্যাটা এই কারণে হচ্ছে যে এই যেই হুসাই কবিরাজ, সে কিন্তু নিজে নিজে ওই পাখির মধ্যে বন্দী হয়ে গেছে। যার কারণে হয়েছে কি, তার অনুগত জিনেরাও, তারাও একটা বিশেষ পদ্ধতিতে নাকি বন্দী হয়ে গেছে আর তারা ছটফট করছে। এই কারণে তাদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কারণ হুসাই কবিরাজ তো অনেক দুষ্টু জিনদেরকে বন্দী করে রেখেছিল, তাদেরকে দিয়ে কাজ করাতো। এরপর এই সাবিজি উনি আবার এসে ওই পাখিটাকে নিয়ে যান এবং বলেন যে ওই জিনগুলোকে উনি মুক্ত করে দেবেন, এবং উনি নাকি মুক্ত করেও দিয়েছিলেন। কিন্তু এই পাখির ভেতর থেকে উনি এটাকে বের করতে পারবেন না, এটা ওনার এখনো জানা নাই। পরবর্তীতে ইরাইনা সাবিজিকে বলেছিলেন যে আপনি কিভাবে ফ্লেমিঙ্গো পাখির উপরে ব্ল্যাক ম্যাজিক করার পদ্ধতিটা শিখলেন। এরপর সাবিজি যে তথ্য জানায়, এটা শুনে ইরাইনা খুবই অবাক হয়। ইরাইনাকে সাবিজি জানায় যে যেই খুব শক্তিশালী জিনের কাছ থেকে এই ফ্লেমিঙ্গো পাখির উপর ব্ল্যাক ম্যাজিক করার পদ্ধতিটা এই হুসাই কবিরাজ শিখেছিল, শেখার পর একটা ভয়ঙ্কর কালো জাদু ওই জিনের উপরই এই হুসাইফা করে বসে, যাতে করে এই জিনটা অন্য কাউকে এই পদ্ধতিটা শেখাতে না পারে। কিন্তু এই জিনটা না, আরও বেশ কিছু জিনই কিন্তু এই পদ্ধতিটা জানে, কিন্তু এই হুসাই কবিরাজের ধারণা ছিল শুধু এই জিনটাই জানে। কারণ এই জিনটা ওভাবেই বলেছিল নিজের মানে ক্ষমতা প্রদর্শনের জন্য, যে আমি ছাড়া আর কেউ জানে না। এটাই তার জন্য একটা বড় ধরনের ভুল হয়ে গিয়েছিল। সে যাতে এটা আর কারোর উপর শেখাতে না পারে বা কাউকে শেখাতে না পারে, আর কারোর উপর প্রয়োগ করতে না পারে, সে ছাড়া, মানে হুসাই কবিরাজ ছাড়া, এই জন্য ওই জিনের উপর সে এমন একটা ব্ল্যাক ম্যাজিক করেছিল যাতে করে ওই জিনের সকল শক্তি সে শেষ করে দিতে পারে। যখনই জিন বুঝতে পারলো তার শক্তিগুলো শেষ হয়ে যাচ্ছে, তখন সে দ্রুত তন্ত্রমন্ত্র করে তার ওই মায়াজাল থেকে বের হয়ে পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার পর সে আশ্রয় নেয় এই সাবিজির কাছে। সাবিজিকে বলে যে ওই হুসাইকে বিশ্বাস করে সে এরকম একটা ব্ল্যাক ম্যাজিক শিখেছিল, এরপর তাকেই মেরে ফেলার জন্য সে ব্ল্যাক ম্যাজিক করেছে, সে একটা বিশ্বাসঘাতক বেঈমান। তখন সাবিজি ওই জিনকে আশ্রয় দেয় এবং বলে তোমার কোনো ভয় নাই, তুমি আমার আশ্রয়ে থাকো, ও তোমার কোনো কিছুই করতে পারবে না। এরপর কৃতজ্ঞতা বশত এই সাবিজিকে ওই জিনটা ফ্লেমিঙ্গো পাখির উপর ব্ল্যাক ম্যাজিক করা শেখায় এবং আরও কিছু শেখায়,
সেটা হচ্ছে যে এই হুসাই কবিরাজ মনে করেছিল যতটুকু সে শিখেছে এটাই মনে হয় শেষ, আসলে আরও কিছু বাকি ছিল। এই বাকি জিনিসগুলো এই সাবিজিকে ওই জিনটা শিখিয়েছিল, আর ওই জিনটাকে পরবর্তীতে সাবিজি মুক্ত করে দিয়েছিলেন যে তুমি স্বাধীন, তুমি চলে যাও। জিনটা কৃতজ্ঞ হয়ে সাবিজিকে ধন্যবাদ জানিয়ে সে চলে যায়। সাবিজি এই কারণেই মূলত হুসাই কবিরাজের ফ্ল্যামিঙ্গো পাখির উপর যেই ব্ল্যাক ম্যাজিক হুসাই কবিরাজ করেছিল ওই পাখির উপর বিজয়ী হওয়ার ক্ষেত্রে উনি সফল হয়েছিলেন। আর যখন হুসাই কবিরাজ দেখলো যে তার পাখি যদি মারা যায় তাহলে তারও মৃত্যু নিশ্চিত, এজন্য সে নিজে ব্ল্যাক ম্যাজিকের একটা চূড়ান্ত লেভেলে গিয়ে নিজের রূপ পরিবর্তন করে সে ঢুকে পড়ল ওই ফ্লেমিঙ্গো পাখির ভিতরে, আর তখনই সে ওখানে বন্দী হয়ে যায়। সে নিজেও বুঝে নাই যে ফ্লেমিঙ্গো পাখির ভিতরে ঢোকার পর সে বন্দী হয়ে যাবে। এই ঘটনার পর এই যে ইরায়না, সে কিন্তু আর ব্ল্যাক ম্যাজিক করে নাই। ইরায়না কিন্তু একবার সে চিন্তা করেছিল যে সে আর ব্ল্যাক ম্যাজিক করবে না, বিশেষ করে ওই যে রাতের বেলা সে দেখেছিল যে কিভাবে তার নাড়ি ভুড়িগুলো বের করে ধুয়ে আবার শরীরের ভিতরে রাখে। এই জিনিসটা দেখার পর সে পরবর্তীতে আর যায় নাই। তখন লোক মারফত খবর পাঠিয়েছিল এই হুসাই কবিরাজ, তারপর সে বলছে সে অসুস্থ, সে যেতে পারবে না। এর কিছুক্ষণ পরে নাকি এই ইরায়নার মনে হচ্ছিল কেউ তার গলা চেপে ধরেছে এবং গলা চেপে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সত্যি সত্যি কোনো একটা অদৃশ্য শক্তির টানাটানিতে সে এই হুসাই কবিরাজের কাছে উপস্থিত হয়। হুসাই কবিরাজ বলে যে দেখলি, তুই তো অসুস্থ না, তুই আমার কাছে মিথ্যা বলছিস। আমি কি তোকে টাকা পয়সা কম দেই নাকি বিনা পয়সায় খাটাই? ভালো হবে তুই আমার কাছেই থাক। এই কারণে ইরায়না আসলে বাইরে কোথাও যেতে পারে নাই। নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ করেছে, অনেক অপকর্মর আর কি সাক্ষী হয়েছে বা সহযোগী হয়েছে ইরায়না। তো এই ঘটনার পরে ইরায়না একটি সবজির দোকান দিয়েছে কঙ্গোতে, যেখানে আর কি এই সবজির দোকানটা, সেখানে সেনাবাহিনীর সদস্যরা মাঝে মাঝে যায়। তো এভাবে ইরায়নার সাথে একটা সখ্যতা গড়ে ওঠে। গল্পে গল্পে কীভাবে সে এই সবজির এসে আসলো, ব্যবসায় আসলো, ভালো করছে এখন সেখানে, এই বিষয়ের আলোচনা আসতেই এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা ইরায়না সেনাবাহিনীর সদস্যদের সাথে আলোচনা করেন। উনি এটাও বলেন যে সাবিজির কাছে এখনও স্টিল নাও সেই ফ্লেমিঙ্গো পাখিটা আছে, যেটা খাঁচায় উনি রেখে দিয়েছেন, যেটার মধ্যে এখনও ওই হুসাই কবিরাজ বন্দি আছে। প্রিয় লিসেনার্স, সত্যি খুব অবাক হচ্ছেন তাই না? আমিও অবাক হই, ব্ল্যাক ম্যাজিক কোন লেভেলে রয়েছে। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিংহ থেকে, এবং মোস্তফা চৌধুরী অতীত আমাদের সাথে বেশ অনেকগুলো ঘটনা শেয়ার করেছেন। তো আজকে তার আরও একটি ঘটনা আমি শেয়ার করছি আমার মতো করে। ঘটনাটি মোস্তফা শুনেছিলেন তার বন্ধু জাকিরের কাছ থেকে, এবং তার জাকিরের নানা বাড়িতে এই ঘটনাটি ঘটে, জাকিরের নানি এক্সপিরিয়েন্স করেন। তো চলে যাচ্ছে সেই ঘটনায়। তো জাকির যিনি ছিলেন, তাদের বাড়িতে মানে তার নানা বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল মানে তাদের আত্মীয় স্বজন সবাই এসেছিল সেখানে বেড়াতে। তো বাসার মধ্যে বেশ একটা উৎসবমুখর পরিবেশ, এবং তখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, পিঠা খাওয়ার সময়। তো বাসার মধ্যে বিভিন্ন রকম রান্না বাড়া হচ্ছে, রাত জেগে মানুষ রান্না করছে। তো পিঠার আয়োজন হলো। তো যারা গ্রামে এই পিঠার আয়োজন দেখেছেন তারা জানেন যে গ্রামে যেটা হয় যে পিঠা যখন তৈরি হয় অনেকগুলো মহিলারা একসাথে বসে বিভিন্ন রকম কাজ করতে থাকেন। কেউ দেখা যাচ্ছে যে ওই চালের গুঁড়ো মাখছেন, সেটাকে কাই তৈরি করছেন, কেউ সেটা দিয়ে ডো তৈরি করছেন, মানে এরকম বিভিন্ন কাজ হতে থাকে, কেউ রস জাল দিচ্ছেন। তো এরকমই চলছিল সন্ধ্যার পর থেকে, বেশ আয়োজন চলছিল, এবং এগুলোকে সব তত্ত্বাবধান করছিলেন জাকিরের নানি যিনি ছিলেন তিনি মোটামুটি যেহেতু মুরব্বী মানুষ দেখাশোনা করতেছেন, সবাইকে বলছেন এটা ওটা করতে। তিনি খুব ক্লান্ত হয়ে গেলেন, কারণ তিনি চিন্তা করলেন যে তার আসলে একার পক্ষে সব কিছু করা সম্ভব হবে না। তো তিনি তাদের একজন মেয়েকে পাঠিয়ে দিলেন বাসা থেকে। তাদের ওই তার বোন থাকতো কাছাকাছি, বেশ দূরে না। এই দেখা যাচ্ছে গ্রামের ডিস্টেন্সটা তো এরকম, অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে গেলেও যতটুকু দূর, ক্ষেত পার হয়ে হেঁটে গেলে ওর কাছে পড়ে, মানে ক্ষেতের মাঝখান দিয়ে শর্টকাটে আসা যায়। তো তিনি তার বোনকে ডেকে পাঠালেন, সে নানির বোন, আরেক নানি, তাকে বলে পাঠালেন আসতে, এসে যাতে তাকে হেল্প করে, কারণ তিনি পারতেছেন না। তো সেই মেয়েটা চলে গেল আরও দুইটা মেয়েকে নিয়ে, এবং তারাও শর্টকাট পথে গিয়ে সেই নানিকে খবর দিলেন এবং বলেন আসতে। তো নানি এসে পড়লেন, মানে জাকিরের যিনি নানি ছিলেন তার সাথে ওই তার বোন চলে আসলেন ওই তিনটা মেয়ের সাথে।
আসার পর তো নানি একটু হাঁপ ছেড়ে বাঁচলেন যে তার কাজ কমছে, এই নানি একটু তত্ত্বাবধান করবেন সবকিছু একসাথে। তো দুজন মিলেই সবকিছু দেখাশোনা শুরু করলেন এবং রাত তো গভীর হচ্ছে, আস্তে আস্তে যারা এরকম কাজ করতেছিল অন্যান্য মেয়েরা তারা চলে যাচ্ছে। তো এই দুইজন বয়স্ক মানুষ তারাই রয়ে গেলেন এই চুলার কাছে কাজ করতে করতে। তো এক পর্যায়ে সেখানে 2 রকমের পিঠার আয়োজন ছিল, একটা ছিল তেলের পিঠা, একটা চিতই পিঠা। তো তেলের পিঠা যত যা বানানো ছিল বা ওই যে পুলি পিঠা টাইপের, এগুলো তাদের আয়োজন শেষ করে ফেলছেন, রান্না করে সব রাখছেন। তো রাখার পর তখন জাকিরের নানি যিনি ছিলেন তিনি তার বোনকে বললেন যে তিনি কতগুলো পিঠা দিলেন তাকে পিঠা দিয়ে এরকম ইসের মধ্যে মানে পোটলা বেঁধে বলেন, আচ্ছা বুবু তাহলে আজকে তাহলে তুমি যাও, এখন না তুমি থেকে যাবা, এখান থেকেও যেতে পারো। বলছে না না আমার বাড়ি যেতে হবে। তো বলছে তুমি কি যেতে পারবা এখান থেকে? বলে যে হ্যাঁ আমি এখান থেকে চলে যাবো, ক্ষেতের মধ্যে দিয়ে চলে যাবো, অসুবিধা হবে না। তো বলছে যে তুমি পিঠাগুলো নিয়ে যাও তাহলে। বলছে পিঠা নিয়ে যাবো, দরকার কি? বলে যে না না নিয়ে যাও, তুমি নিয়ে যাও। কয় আবার রাস্তার মধ্যে কি হয় না হয়? কি হয় না হয় মানে কয় কে ভূত পেতনি না ধরে পিঠা নিয়ে গেলে? পুরো হাসতেছে। বলে আরে না কিচ্ছু হবে না, তুমি যাও, অসুবিধা নেই। আমি আর চিতই পিঠা আছে ওই তো রস বানায় রাখছে, আমি শুধু ছাঁচে ভাজবো, অসুবিধা নেই। তো তখন সেই আরেকজন যে নানি ছিলেন, ওর গ্রামের মানুষের সাহস কিন্তু অনেক বেশি, তারা কিন্তু এত ওই যে একটু বললেন আর কি অতিপ্রাকৃত কিছুর ভয়, বাট তিনি কিন্তু যাবেন, ওই ক্ষেতের মধ্যে দিয়ে যাবেন। তো যাই হোক তিনি বিদায় নিয়ে বোনের কাছ থেকে হাঁটা ধরলেন। তো তার কাজ হচ্ছে যে তার বাসার মাছ থেকে ওই যে বের হয়ে তাদের বাসার পেছন দিক দিয়ে বের হয়ে ওই রাস্তা আছে মানে ক্ষেত আছে, ক্ষেতের মাঝখান দিয়ে আইল ধরে হাঁটতে হাঁটতে তিনি এরকম 2-3টা আইল হেঁটে এরকম বাঁক নিতে নিতে তার বাড়ির ভিটাতে পৌঁছে যাবেন। তিনি এরকম করে রওনা দিলেন, আকাশে হালকা চাঁদের আলো ছিল। তো এখানে জাকিরের নানি দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দেখলেন তার বোনের যাওয়া, দেখলেন যে হেঁটে হেঁটে যাচ্ছে, হাতে পোটলা নিয়ে যাচ্ছে। তো তিনি বোনকে বিদায় দিয়ে তিনি আসলেন। তার কাছে মনে হচ্ছিল যদি কাউকে পেতেন, বাড়ির কোনো ছেলেকে, কারণ ছেলে কাউকে পাচ্ছেন না তিনি আশেপাশে এগিয়ে দেওয়ার জন্য। তো তিনি চিন্তা করলেন আচ্ছা থাক, এখন গেছে যাক, ও পৌঁছাবে, অসুবিধা নেই। তো তিনি চলে আসলেন তার কিচেনে, এসে তিনি তার ওই পিঠাগুলোকে আলাদা করে রাখছেন সাইডে, আর তারপর তিনি বসলেন তার চিতই পিঠার মানে কাজ নিয়ে। তো চিতই পিঠা এরকম করে কি এরকম গোলানো থাকে আপনারা জানেন, এরকম করে মানে লিকুইড মতো অবস্থা থাকে, ছাঁচে রেখে চিতই তৈরি করা হয়। তো তার যে রান্নাঘর গ্রামের সেটা হচ্ছে মাটির ঘর, মাটির রান্নাঘর, উপরে এরকম ইসের মতো দেওয়া, ছনের মতো দেয়া, আর এখানে জানলা আছে বড়, চুলার পাশে একটা জানলা আছে, জানলা দিয়ে সব ধোঁয়া টোয়া বেরোয় যাওয়ার জন্য। আর গ্রামের এই রান্নাঘরের জানালার মধ্যে কোনো কিন্তু গ্রিল বা কিছু থাকে না, এটার মধ্যে 2টা পাল্লা আছে, পাল্লাগুলো বাইরের দিকে খুলে। তো তিনি করলেন কি ওই রান্নাঘরের পাশে বসে, গরম লাগতেছিল একটু, তার মানে এতক্ষণ এই চুলা জ্বলতেছে, লাকড়ি বারবার ঢুকাচ্ছেন, এর জন্য তিনি ওই জানলা 2টা খুলে দিলেন। তো খুলে দেওয়ার পর দেখলেন যে বেশ সুন্দর চাঁদের আলো দেখা যাচ্ছে, চাঁদের আলো হালকা, পিছনে বাঁশের কতগুলো গাছ ছিল ওগুলো নড়তেছে এবং একটু ঠান্ডা হয়ে গেল ভিতরে। তো তিনি তাড়াতাড়ি ওই আবার ওই লাকড়ি গুজে দিলেন, ভিতরে পাটখড়ি দিলেন, ফু দিলেন, ওই চুলাকে আরও তাতাইলেন এবং তারপর তিনি তার ওই ছাঁচ এবং ওই তার ওই জিনিসগুলো তৈরি করলেন যখন তিনি দিবেন আর কি। দিয়ে বসছেন, বসে তিনি ছাঁচ চড়াইছেন, তার ছাঁচ গরম হওয়ার পর তিনি দিচ্ছেন সেখানে তার ওই যে পিঠার যে মণ্ডগুলো সেটা দিতেছেন এটার ভিতরে। একটু পর চিতই পিঠা তৈরি হওয়া শুরু হলো চালের, এবং সুন্দর করে আতপ চাল দিয়ে বানানো, এবং সেটা একটা ঘ্রাণ ছুটলো, সুন্দর সুঘ্রাণ ছুটছে, ওটা যখন লেগে লেগে আসে নিচে একটা ঘ্রাণ ওঠে। তো তিনি সেই চিতই পিঠাগুলো যখন হচ্ছে তিনি নামায় রেখে রেখে পাশে রাখতেছেন, একটা ওনার এখানে ট্রে আছে ওটার মধ্যে, এবং এগুলো শেষ হলে তিনি রসে ভিজাই দিবেন। তো অনেকগুলো রাখছেন, এর মধ্যে তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার জানালার বাইরে নড়াচড়ার শব্দ। তার রান্নাঘরে কিন্তু এই চুলার আগুন ছাড়া একটা হারিকেন জ্বলতেছে, এই হারিকেনের আলো বাড়ায় দেওয়া সেটাতে। তো তিনি চিন্তা করলেন এখানে নড়াচড়া করে কি, এখানে কি শিয়াল টিয়াল আসছে নাকি, কারণ তার মুরগির খোয়ার আছে পাশে, মানে মুরগির ঘর আছে কাছে। তো একটু তিনি চিন্তা করলেন ঘটনা কি। তো তিনি আবার দেখলেন যে ওখানে নড়াচড়ার শব্দ হইতেছে। তো তিনি একা মানুষ, তো বয়স্ক মানুষ, একা রাতের বেলা। তো তিনি চিন্তা করলেন যে এটা ঘটনা কি, এর পাশে যদি শিয়াল আসার সমস্যা, মুরগির ঘর ভেঙে নিয়ে যাবে। তো তিনি আস্তে করে ওখান থেকে তার একটা চেলা কাঠ বের করলেন, যেটার মধ্যে আগুন লাগানো আছে, চুলার ওখান থেকে চেলা কাঠ বের করলেন, বের করে তিনি ওইটা নিয়ে বাইরে এলেন। বের হয়ে হেঁটে হেঁটে আসছেন পিছন দিকে, দেখতেছেন যে কিছু নাই। তো তিনি বলছেন হিস হিস করে এরকম নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ দেখলেন কিছু নাই। তো তিনি আগুনে আর কিছু দেখলেন না, কিন্তু তার কাছে মনে হইলো ঝোপের ওখানে নড়াচড়া আছে। তো তিনি আবার ফেরত আসলেন, এসে তিনি ওই চুলার মধ্যে আবার সেই চেলাকাঠ ঢুকায় বসে তিনি আবার ওই ছাঁচের মধ্যে দিচ্ছেন আর কি, আস্তে আস্তে করে দিচ্ছেন চিতই পিঠা। তো দিচ্ছেন অনেকক্ষণ মগ্ন। তো হঠাৎ করে তিনি খেয়াল করলেন, মনে হলো জানলার কাছে তিনি কাউকে দেখছেন। তিনি ফট করে মুখ দিলেন, দেখলেন কেউ নাই, পুরো জানলাটা মানে
খালি, কিন্তু তার কাছে মনে হলো একটু কাকে দাঁড়ানো দেখছেন তিনি, মানে চোখের কোনা দিয়ে তার মনে হচ্ছে কেউ দাঁড়ায় ছিল, তো একটু থতমত খাইছেন তিনি। আবার তিনি মানে কাজে মন দিতে গিয়ে আবার তার মনে হলো, আবার তাকালেন, এইবার তিনি একটু মানে একটা ধাক্কার মতো খেলেন, তার সারা শরীর একেবারে জমে গেল, মনে হলো যে একটা তিনি মানে গুজবাম্প হয়ে গেছে তার। তাকায় তিনি দেখতেছেন যে জানলার মধ্যে তার বোন দাঁড়ায় আছেন, ওই যে যিনি চলে গেছিলেন বোন দাঁড়ায় আছে ওখানে, এবং তার পেছন দিকে চাঁদের আলো পড়ছে, মুখটা ভালো মতো বোঝা যাচ্ছে না। তো ওখানে দাঁড়ায় মনে হচ্ছে যে এখান থেকে একটু হাসি হাসি মুখ তার বোনের। তো তিনি তখন একটু নর্মাল হওয়ার চেষ্টা করলেন, যে বোন আবার আসতে হাসে হাসে, তো বাবু তুমি যাওনি, কি ব্যাপার? বলে তুই তো আমার দিলি না, তুই তো আমাকে চিতই পিঠা দিলি না, বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বলে চিতই পিঠা দিলাম না মানে? তুমি তো বলো না, আমি তো বলছি বানাবো, তুমি তো আর থাকলে না, তুমি তো চলে গেলে। বলে দে আমাকে চিতই পিঠা দে। তো তিনি বলে আচ্ছা তুমি আসো, জানলা দিয়ে কেন, সামনে আসো, আসে নিয়ে যাও, আসে আমি বানাই কতগুলো, তুমি নিয়ে যাও প্রথমে। তো তখন আর কোনো কথা বলতেছে না, দেখতেছে যে বোন আর কোনো কথা বলতেছে না, নিঃশ্বাস ছাড়তেছে। আর তিনি তাকায় দেখতেছেন যে তার এই যে পিঠার দিকে চকচক ভাবে তাকায় আছে, চকচক চোখে, মানে তার এই যে বানায় স্ট্যাক করে রাখা পিঠার দিকে। তো তার একটু অস্বস্তি লাগলো যে তার বোন তো এরকম না। একটু পর দেখলেন যে তার বোনের চেহারাটা কেমন জানি একদম রাগি রাগি হয়ে গেল। বলে তুই আমার পিঠা দিবি না? বলে তুমি সামনে দিয়ে এসে নিয়ে যাও, এখান থেকে তুমি জানলা দিয়ে কি পিঠা দিব তোমাকে, তুমি আসো, আরে এরকম করতেছো কেন? তখন দেখলেন যে তার বোন জানলা দিয়ে হাত ঢোকায় দিলেন একটা। তিনি হাতটা দেখে তার কাছে মানে একদম গা কেমন জানি কেঁপে উঠলো, কারণ তার বোনের হাতটা দেখতেন তিনি একদম শীর্ণ, এবং হাতের নখগুলা চোখা চোখা, কেমন মানে এরকম চোখা চোখা হাতের নখগুলা, যেটা স্বাভাবিক কোনো মানুষের না, তার বোনেরটা তো অবশ্যই না। তিনি দেখছেন তার বোন এটার হাত দেখে মনে হচ্ছে কোনো পাখির ক্লর মতো। হাত দিয়ে এরকম করে থাবা দিয়ে তার ট্রের থেকে এক গাদা পিঠা উঠায় নিলেন, এবং মুখটা কেমন দাঁত কড়মড় করে তাকে এরকম চোখ চকচক করতেছে তার দিকে। তো তিনি বুঝে গেলেন যে এটা তো তার বোন না। তিনি ভয় পেয়ে গেলেন, প্রচন্ড ভয় পেয়েছেন, এবং তিনি সাথে সাথে ওই চেলা কাঠের আগুন সহ বের করে একদম বাইরে জানলার দিকে এরকম খুললেন, ওইটাকে মানে তাড়ানোর জন্য, বলছে ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে। তিনি বলছেন তখন দেখলেন যে একটা পাখি যেরকম শব্দ করে, মানে নিশাচর পাখি ক্র্যাক করে এরকম একটা শব্দ হলো, ডাক দিয়ে মানে গলার ভেতর থেকে এরকম ক্যাঁক করে ডাক দিয়ে বললো ওখান থেকে সরে গেল কি ঝাপটা দিয়ে। তারপর তিনি 1 সেকেন্ড পর দেখলেন যে ডানা মেলে আকাশে কি যেন উড়ে যাচ্ছে, এরকম বড় একটা এরকম পাখির মতো, বাদুড়ের মতো ডানা মেলে চাঁদের আলোতে দেখলেন উঠতে উঠতে একদিকে চলে গেল। তো তিনি খুবই মানে ভয় পেয়েছেন। তিনি সাথে সাথে তার ওই জানলার কাঠের জানলা ছিল ওটা লাগাই দিয়ে তিনি দৌড় দিয়ে ঘরে আসছেন, মানে এসে থেকে, এবং বাসায় এসে তিনি তাড়াতাড়ি চিৎকার শুরু করলেন, জাকিরের নানাকে ডাকা শুরু করলেন। তো জাকিরের নানা তিনি ঘুমায় গেছিলেন প্রায়। তো তিনি লাফ দিয়ে উঠছেন, তারও বয়স হয়েছে। তিনি উঠে এসে তা দেখলেন তার স্ত্রী ভয় পেয়েছে, কাঁপতেছে। তিনি বলে কি হয়েছে? তিনি বললেন যে এরকম কথা, বলছিল পিচাস আসছিল জানলা দিয়ে বুবুর চেহারা ধরে। তো তিনি শুনে একটু হলেন, তা তাড়াতাড়ি আবার কিচেনে গেলেন, তাদের যা পিঠা টিঠা ছিল সেগুলো নিয়ে আসলেন, এবং সব নিয়ে আসার পরে তারা খেয়াল করলেন যে তাদের মনে হলো যে তাদের যে পিঠার যে ইটা বানা রাখছিলেন, মন্ডটা আর কি, লিকুইড যেটা দিয়ে করবেন, সেটা যিনি কেমন একটা কালার ধারণ করছে, মানে ওইটার আর স্বাভাবিক যে কালারটা থাকে ওরকম নাই। তো তাড়াতাড়ি ওইটা নিয়ে আর তারা করলেন না, বুঝলেন যে ওইটার মধ্যে নজর পড়ছে পিসাচের, ওইটা দিয়ে আর তারা কিছু করবেন না। যে পিঠাগুলো হয়েছিল ওগুলো নিয়ে তারা চলে আসেন ওখান থেকে, চুলা টুলা নিভাই দিয়ে। তো ওই রাতের মতো তারা ব্যাক করে আসেন ঘরে। তো জাকিরের নানি নাকি রাতের বেলা প্রচন্ড ভয় পাইছিলেন, এবং তাদের কাছে মনে হয়েছিল, মানে জাকিরের নানারও মনে হয়েছে তাদের ঘরের আশপাশ দিয়ে কিছু একটা ঘুরতেছে, এবং মনে হচ্ছে যে কেউ কিছু বলে, ফিস ফিস করে বলে, আর তাদের ওই যে টিনের ঘর ছিল, টিনের ঘরের আশপাশ দিয়ে ঘুরে। তো জাকিরের নানাও খুব ভয় পেয়েছে, কেন তার বাসার মধ্যে মেহমান, তার মেয়ে এবং মেয়ের জামাই বাচ্চারা আছে, তিনি খুব ভয় পেয়েছেন। কারণ তিনি যে জোরে হাঁক মারবেন সেটাও তিনি সাহস পাইতেছিলেন না। তার মনে হইতেছিল যে তিনি আর তার স্ত্রী যেখানে শুয়ে আছেন বিছানায়, সেখানে টিনের ওই পাশে কেউ এসে নখ দিয়ে আঁচড় কাটতেছে এবং কিছু বলতেছে ফিস ফিস করে। তো তিনি তাড়াতাড়ি নিজে ওই টিনের পাশে শুয়ে স্ত্রীকে এই পাশে দিয়েছেন, যাতে মানে সবকিছু সেফ থাকে, এবং দোয়া পড়ছিলেন রাতের বেলা বসে বসে। তো একসময় ফজরে আজান হয়েছে, রাত পার হয়েছে, তিনি দেখলেন যে দিনের বেলা তার স্ত্রী বেশ জ্বর আসছে। তিনি সবাইরে বললেন যে তার মেয়েদেরকে যে তোমার মা এরকম ভয় পেয়েছে রাত্রে এসে। তো তিনি নিজে বাসার থেকে বের হয়ে গেলেন খবর নিতে যেয়ে দেখলেন যে ওই যে বুবু, তিনি বাসায় পৌঁছেছিলেন তিনি, কিন্তু তার নাকি একটা বাতাস লাগছিল বাসায় আসার সময়, বাতাস লাগছিল, এবং ওই বাতাসে নাকি প্রচন্ড জ্বর আসছে, তার গায়ের উপর দিয়ে একটা গরম বাতাস লেগে গেছে, এবং এটাতে নাকি তার খুব জ্বর আসছে, তিনি জ্বরে আক্রান্ত। আর এই হচ্ছে অবস্থা। তো তিনি খবর নিলেন আর কি তার স্ত্রীর বড় বোনের আর কি। তো দেখলেন যে মানে অল্প বড় আর কি, 2-1 বছরের বড় ছিল জাকিরের নানির ওই নানি। তো যাই হোক,
খোঁজখবর নিলেন এবং তিনি তারপরে ওই হুজুরকে বললেন। বলার পরে ওই 2 জন বয়স্ক মহিলা যারা ছিলেন তাদেরকে ঝাড়া হলো, দোয়া পড়ে ফু দেওয়া হলো এবং পড়া পানি দেওয়া হলো এবং তাদেরকে হুজুর বললেন যে ওনাদের উপরে আসলে যে খারাপ জিনিসের নজর পড়ছে, ওই যে ওনার বাতাস লাগছে না, ওই বাতাসটাই ছিল ওই খারাপ জিনিসটা, এবং ওইটা ওই পাশ থেকে এসে পরে ওনাকে ধরছে, যে পিঠার পাইছে, এখানে এসে ওনার সাথে করছে। তো হুজুর দোয়া দরুদ পড়লো, বললো যে রাতের বেলা এরকম যদি আপনারা এরকম রান্না বাড়া করেন, কিচেনের মধ্যে অবশ্যই বেশি মানুষ থাকবেন, আলো রাখবেন, আগুন রাখবেন, এরকম ভাবে হবে না। আর রাতে কেন কোনো খাবার দাবার নিয়ে এরকম মাঠঘাট দিয়ে হেঁটে যাওয়া ঠিক না, ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া ঠিক না, এটা খুবই খারাপ জিনিস। তো যাই হোক, পরবর্তীতে জাকিরের নানি এবং তার ওই বড় নানি দুজনই সুস্থ হয়ে গেছিলেন। এই হচ্ছে একটা ঘটনা যেটা মোস্তফা চৌধুরী শেয়ার করলো আমার কাছে ময়মনসিংহ থেকে। তো এই ছিল সেই 3টা ঘটনা, যে 3টা ঘটনার কথা আপনাদেরকে বলেছি যে প্রথমে শুরুর সময় সেই 3টা ঘটনা শেয়ার করে ফেললাম। এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরও ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, যাবার আগে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতটিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন ইউনাইটেড স্টেটসের জর্জিয়া থেকে আশিক তার বসের কাছ থেকে একটি ঘটনা শুনেছেন এবং সেটা তিনি কালেক্ট করেছেন এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমাকে সেটি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করতে। তা আমি চলে যাচ্ছি আশিকের ঘটনায়। আশিকের বসের নাম হচ্ছে জো লকউড এবং তিনি বেশ হাসিখুশি একজন মানুষ, বেশ আড্ডাবাজ, প্রাণবন্ত, গল্পগুজব করেন এবং এই ভৌতিক ব্যাপারে বেশ আগ্রহ। আশিকের সাথে প্রায় তার এই নিয়ে গল্পগুজব হয় এবং তাদের অফিসের বাইরে যেই রাস্তাটা গেছে সেটা একটা সরু গলি আর কি, মূল রাস্তা থেকে এসে সরু গলি ঢুকেছে ওইখানে। তো ওইখানে দুইজন মাঝে মাঝে বেরোয় দাঁড়ায় আড্ডা দেন এবং তখন তার বসটাকে দেখান যে বিভিন্ন জায়গা আর কি, যে জায়গাগুলো বেশ হন্টেড ইত্যাদি ইত্যাদি। তো ছোটোখাটো ঘটনা আশিককে বলেন। তো আশিক বলতেছে তার বসকে যে আমাকে একটা ঘটনা দেন, আমি এটা শেয়ার করব আমার এক ভাইয়ের কাছে, উনি বাংলাদেশে থাকেন এবং এরকম তার একটা শো আছে এরকম অদ্ভুতুরে। তো তখন জো তাকে বলে যে আমি তোমাকে আমার দাদার ঘটনা বলি, এটা বরং মোর ইন্টারেস্টিং। তো তখন আশিক সেটা শুনে এবং সেটাই শেয়ার করেছে সে। মিস্টার জোয়ের দাদারা ছিল নেভাদা স্টেটের অধিবাসী এবং ওখান থেকেই তিনি তার পড়াশোনা শেষ করেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর তিনি ডিগ্রি নেন। তারপর চাকরি বাকরির অ্যাপ্লাই করতেছিলেন, তো এক জায়গায় তিনি চাকরি পান, একটা কোম্পানিতে চাকরি পান। সেই কোম্পানি একটা হাউজিং স্টেট কোম্পানি, তারা হাউজিং ডেভেলপমেন্ট করে। তো সেখানে তিনি ইন্টারভিউ দেন, যে তার চাকরি হয়ে যায়। তো চাকরি হওয়ার পর তার বস তাকে বলে যে তোমার কিন্তু পোস্টিং হবে আমাদের এই জায়গায়, তাকে দেখায় দেয়। এটা 50s ঘটনা, মানে 50s শেষের দিকের ঘটনা। তো একটা জায়গা দেখায়, ওই জায়গাটা হচ্ছে মরুভূমির ভেতর একটা জায়গায়, নেভাদা ডেজার্টের ওখানে। সেখানে ওই কোম্পানি হাউজিং তৈরি করবে, বিভিন্ন রকমের মানে হাউজিং স্টেট, মানে থাকার জন্য জায়গা, কমিউনিটিস। তো তিনি তাকে দেখান, ম্যাপগুলো দেখান। তো জোয়ের দাদা দেখে বলেন যে ওকে ঠিক আছে, বলে কিন্তু তোমাকে ওখানে থাকতে হবে, ফ্যাসিলিটিস খুব কম, ওখানে বিল্ড হচ্ছে, আমাদের একটা অঞ্চল বিল্ড হয়ে গেছে, তারা দেখান এই জায়গাটা বিল্ড হয়ে গেছে। তো এইখানেই মোটামুটি আমাদের এখানে যারা ক্রুজ ইঞ্জিনিয়ার তারা থাকতেছে, আর এই জায়গাটা ইউজ হচ্ছে আমাদের এখানে বেজ হিসাবে, সেই জায়গাতে তাদের যত জিনিসপত্র রাখা হচ্ছে আর কাজ চলতেছে পরবর্তীগুলো। তো প্রতিদিন তোমাকে এরকম যে দেখতে হবে এই সেই। তো তিনি রাজি হয়ে যান, জোয়ের যে দাদা থাকেন তিনি বলেন যে ওকে ঠিক আছে। তো তিনি মোটামুটি তাদের সাথে সাইন আপ করে সুন্দর করে বাড়ি থেকে তার বাবার গাড়ি নিয়ে, মানে জোয়ের দাদার বাবার যে গাড়ি ছিল সেটা নিয়ে তিনি বের হন। কারণ তার বাবাকে বলেন যে আমাকে যাইতে হবে, ওখানে তো মানে কিছু নাই। তো তার বাবার 2টা গাড়ি ছিল, তখনকার আমলে 2টা গাড়ি থাকা বেশ বড় ব্যাপার। তো তার বাবার মোটামুটি ভালোই অবস্থা ছিল, তিনি ছিলেন ব্যবসায়ী মানুষ। তো তিনি বলেন যে ঠিক আছে, আমার গাড়ি নিয়ে যাবা, 1 পিসে যেন এটা ব্যাক করে, আর তুমি যখন গাড়ি কিনবা এই গাড়ি আমাকে ফেরত দিয়ে দিবা। তো জয়ের দাদা বলে আচ্ছা ঠিক আছে। তো তিনি এরকম নির্ধারিত দিনে বের হয়ে যান, তাকে বলছিল রিপোর্টিংয়ের টাইম। তো তিনি ওখান থেকে বের হয়েছেন, যাচ্ছেন। তো তাদের বাসা থেকে মোটামুটি বেশ দূরে, বেশ প্রায় কয়েকশো মাইল দূরে আর কি। তো ড্রাইভ করে যাচ্ছেন, সেই রাস্তা এটা মরুভূমির মধ্যে দিয়ে একদম চলে গেছে, মনে হচ্ছে ফিতার মতো, 2 পাশে ডেজার্ট, দূরে পাহাড় চকচক করতেছে। তিনি রওনা দিনের বেলা, সূর্য তেতে উঠতেছে, একদম গরম হয়ে যাচ্ছে। আর তখনকার তো এইসব ফ্যাসিলিটিস ছিল না, এসি ইত্যাদি ছিল না গাড়িতে, তো বেশ গরম, মানে শুষ্ক বাতাস এসে বারবার বাড়ি মারতেছে।
তো তিনি দেখতেছেন আর ভাবতেছেন জয়ের দাদা যে এখানে মানুষজন কিভাবে থাকবে, এই মরুভূমিতে হাউজিং করতেছে, এইটা কিভাবে এটা মানে টিকবে, আর মানে মানুষ কিভাবে সার্ভাইভ করবে এখানে। এখানে তো পুরো বেশ কঠিন অবস্থা হবে, ওয়েদার আর ইসের যে অবস্থা। যাক, এগুলো ভাবতে ভাবতে এক সময় তিনি প্রায় ওরকম 5-6 ঘন্টা পরে যে পৌঁছান তাদের কাজের ওইখানে, সে দেখেন মোটামুটি ভালোই কর্মযোগ্য একটা সুন্দর ফেন্স টেন্স করে ঢেকে ফেলছে চারিপাশে ফাঁকা জায়গাটা, এবং সেই জায়গায় তখন অলরেডি মানে যে দুপুর গড়ায় গেছে দেখে বালি উঠতেছে এবং টাম্বল উইড উড়ে যাচ্ছে দিক থেকে। টাম্বল উইড হচ্ছে যে ছোট ছোট খড়ের মতো, এগুলো জড়ো হয়ে একটা বলের মতো হয়ে যায়, সেগুলো উড়ে উড়ে যায় দিক থেকে ওদিকে। তাদের এই যে হাউজিংয়ের যে জায়গাটা ওইটা মোটামুটি রেস্ট্রিক্টেড, ওইখানে দেওয়া ফেন্স দেওয়া, তো ওখানে আর কাউকে ঢোকার উপায় নেই। তো ঢুকে গেছেন তিনি গাড়ি নিয়ে। তো যাওয়ার পর ওখানে কথা বললেন যে আমি আসছি এখানে, তো তাকে নিয়ে গেল তাদের লোক, নিয়ে যে তার কোয়ার্টার দেখায় দিল। তো দেখলো যে ওই যে তাদের যে বিল্ডিংগুলো তৈরি করতেছে ওই জায়গারই একটা জায়গায় একটা অংশে তাদের এখানে থাকার ব্যবস্থা। তো তিনি দেখলেন যে তাকে একটা ছোট্ট কোয়ার্টার দেওয়া হয়েছে, এখানে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের আর কি, ছোট্ট এরকম। তো তিনি সেখানে গাড়ি পার্ক করে ভিতরে গেলেন, দেখলেন বসে বসে সুন্দর পরিবেশ ঘরের মধ্যে, যদিও ওয়েদারটা শুষ্ক, ড্রাইড এবং বেশ গরম, মানে এটা মানে যখন রোদ লাগে পুড়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো তিনি বের হয়ে এসে সেই তাদের ওখানে যে আরেকজন মানুষ যাকে ওখানে যে ডিউটি করতেছে তাকে জিজ্ঞেস করলেন যে রাতের বেলা কিভাবে কি এখানে। বলতেছে রাতের বেলা থাকবেন, কোনো ব্যাপার না, জাস্ট রাতে খুব একটা বেরোনোর সিস্টেম নাই, আমরা এখানে অ্যালাউ করি না খুব একটা, এখানে গার্ড আছে ওখানে, তো আপনি তার কাছে রিপোর্ট করে বেরোতে পারবেন, আর আশেপাশে তো অনেক মাইলের মধ্যে কিছু নাই। তো জয়ের দাদা তার খুব শখ ছিল ওই ঘোরাফেরা করার আর কি একটু। তো সে তখন জিজ্ঞেস করে লোকটাকে যে আমি যদি এখানে ঘুরতে চাই, বলে আই উডন্ট প্রেফার, আমি তোমাকে প্রেফার করবো না ঘুরতে যাওয়া, বিকজ দেখো আমাদের এখানে রাস্তা। তো বেরোয় হাঁটতে হাঁটতে সামনে এসে দেখাইলো যে এই যে রাস্তাটা এটা যে ঢুকছে, এই দেখো এই রাস্তার উপর দিয়ে কিন্তু বালি এসে যাইতেছে অলরেডি, আর ওই দিকে দেখো সামনে আর কিচ্ছু নাই, আমাদের এই সেটেলমেন্টগুলো হয়েছে, তবে আমাদের কিছু এখানে জায়গা আছে যেগুলো নাকি আমরা অলরেডি ক্লিন আপ করছি, জায়গাটা লেভেল আপ করছি, ওই জায়গাতে কাজ হবে, ওই জায়গাগুলো দেখলে দেখতে পারো, এখনই চাইলে দেখতে পারো সন্ধ্যার আগে গিয়ে। তো জয়ের দাদা লোকটাকে বলে থ্যাংক ইউ, বাট আই নিড টু গেট সাম গ্রোসারিজ, হ্যাঁ আমার গ্রোসারিজ দরকার, আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে, প্রায় তেল নেওয়া দরকার, এগুলো আমি কোথায় পাবো। তো লোকটা বলে যে হ্যাঁ এটা এখানে আছে, গ্যাস স্টেশন আছে, সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে যদি তুমি এত মাইল একটা ডিস্টেন্স বলে দেয়, যেদিকে গিয়ে ওই লেফটের রাস্তাটা ধরে চলে যাও, ওইখানে সামনে গেলে তো একটা গ্যাস স্টেশন আছে, বাট যদি তুমি যেতে চাও ওইটা কিন্তু সন্ধ্যা 7টার পরে আর তুমি ওইটার অ্যাক্টিভ পাবা না, কারণ ওইখানকার যে নিয়ারেস্ট টাউন ওইখান থেকে মানুষজন 7টা-8টার পরে এখানে আসে না। সো তুমি যদি চাও তাহলে ইউ বেটার গেট গোয়িং, এখনই যে কাজটা করে আসো। তো জয়ের দাদা ওই লোকটাকে থ্যাংক ইউ দিয়ে বলে কি আমার সাথে যাবা নাকি, লোকটা বলে যে নো থ্যাংক ইউ, আমার আরো কাজ আছে এখানে, গোছাইতে হবে। তো বলে লোকটা তার কাছ থেকে বিদায় নেয়, তারা বলে তোমার অ্যাপার্টমেন্টের চাবি নিছো নাকি, বলে হ্যাঁ। তো নিয়ে তো জয়ের দাদা চাবি পকেটে ভরে সে যায়, তা আবার গাড়িতে উঠে, কারণ গ্রোসারি আনতে হবে, কাজ নাহলে তো সেখানে কেমনে কি রাত্রে খেতে হবে, এখানে তো খাবার দাবার কেউ দিয়ে যাবে না তাকে। তো যাই হোক সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আবার বের হয়ে দেখে যে আসলেই ওই যে তাদের ফেন্সের সামনে যখন সে এখানে গাড়ি নিয়ে আসছিল তখন ওইখানে একজন ছিল, এখন 2জন গার্ড বসে গেছে, মানে রাতের বেলা আর মানুষকে ঢুকতে দিবে না এখানে। তো সে বলে তাকে ওখান থেকে পাস দেওয়া হয়েছে, সে পাস দেখায় বলে যে আমি যাচ্ছি গ্রোসারিতে। তো সিকিউরিটির লোকটাও তাকে বলে যে ইউ বেটার হারি, কাম ব্যাক সুন, ইট ain't ফান আউট দেয়ার অ্যাট নাইট। তো সে বলে যে আচ্ছা, মানে বলতেছে যে রাত্রেবেলা এই জায়গাটা মানে মজার না, এক্সপিরিয়েন্স ভালো না, তাড়াতাড়ি আসো। তো জয়ের দাদা তাড়াতাড়ি সে বের হয়ে যায় ওখান থেকে, মোটামুটি স্পিড আপ করেই সেই সময়কার গাড়িতে যতটুকু স্পিড সেফলি তোলা যেত এরকম খুব ফাস্টভাবে চালা যায়। সে দেখতেছে তার তেলের কাটাও নেমে যাচ্ছে। তো এই ঢোকার আগে এখন তিনি খেয়াল করতেছেন আশেপাশের লোকেশনগুলা, আসার সময় বিরক্ত হয়ে গেছিলেন, তখন খুব ডিটেলসে খেয়াল করতে পারেন নাই, লাস্টের দিকে তিনি চরম বিরক্ত ছিলেন, মনে হচ্ছিল যে রাস্তা শেষ হয় না কেন, এরকম মনে হচ্ছিল। এখন তিনি দেখতেছেন যে মোটামুটি বেশ মরুভূমি এরকম চলে গেছে, দূরে পাহাড় এবং কয়েক জায়গায় বাঁক নিয়ে গেছে, একেবারেই মানে ডিফারেন্ট, মানে তিনি যেই অঞ্চলে থাকেন সেটার থেকে একটু বেশ ডিফারেন্টই। যাই হোক চলতে সেই রাস্তার যে বাঁদিকে তাকে যেতে বলছিল চলে আসলো, তিনি একটা রোড অ্যাটলাস রাখছেন তার কাছে, তখন তো রোড অ্যাটলাস ধরে চলতে হতো মানুষের, তো রোড অ্যাটলাস রাখছেন। তারপরে তিনি বুঝলেন যে এই বাঁকটাই নিতে বলছে, তো বাঁক নিয়ে তিনি ঢুকে গেলেন। তো এখানে যে ঢুকছেন রাস্তাটা অনেকটাই দেখা গেল যে প্রথম দিকে বেশ মানে ওই যে ভাঙা বালির মতো পড়া, ছোট ছোট পাথর পড়তেছে, কটকট করতেছে, টায়ারের তলে পটপট করতেছে। তার ভয়ও পাচ্ছেন তিনি যে হঠাৎ করে ফ্ল্যাট টায়ার হলে তেমন সমস্যা, আর তেলের কাটাও খুব নেমে গেছে। যাই হোক তিনি
মোড় নিতে 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 যখন নাকি একটা রাস্তা পেলেন সোজা, ওইটা মোটামুটি সুন্দর আবার পাকা হয়ে গেছে। এই জায়গাটা এতটুকু ছিল এরকম অনেকটা ডার্ট রোড টাইপের। তো ওই রাস্তায় উঠলেন, উঠে যখন একটু সামনে গেছেন তখনই দেখতেছেন হাতের বাঁ দিকে একটা বাড়ি, মানে কালো রঙের কাঠের বাড়ি দাঁড়ায় আছে। এটা মোটামুটি মনে হচ্ছে বেশ পুরনো, জানালাগুলো এবং দরজাগুলো মনে মুখ বদদান করে তাকায় আছে, যদিও বন্ধ সব। কেমন জানি একটা অশুভ ভাব আছে বাড়িটার মধ্যে, কালো কুচকুচে রঙের বাড়ি। তো তিনি দেখলেন, তিনি চিন্তা করলেন এখানে আবার কেউ থাকে নাকি, কিন্তু মনে হচ্ছে না যে এটা একদম অ্যাবান্ডেন্ড, এরকম মনে হচ্ছে না। যেটা চিন্তা করতে করতে তিনি অলরেডি পার হয়ে গেলেন বাড়িটা, এবং বাড়ি পার হওয়ার পরেই দেখলেন যে অনেকগুলো কাক দাঁড় কাকের মতো উড়ে আসছে ওদিক দিয়ে, মানে এক ঝাঁক, মানে 5-7টা। তো এরকম কাক সাধারণত দেখা যায় না এইসব অঞ্চলে। ফট করে এরকম দাঁড় কাক এতগুলো, তাও 5-7টা দাঁড় কাক তার গাড়ির উপর দিয়ে সাঁ করে উড়ে চলে গেল সব। তো যাই হোক, তিনি জানেন তার পরিবারে তার মা খুব ধর্মভীরু। তো তিনি, তার মা সবসময় বলতো যে দাঁড় কাক মানে পড়লেই তাকে ক্রস আঁকতে বলতো। তো এই দাঁড় কাক জিনিসটাকে তার মা পছন্দ করতো না, বললো দেখলেই ক্রস আঁকতে বলতো। তো তিনিও নিজের মতোই মায়ের ইনস্ট্রাকশন ফলো করেই চললেন। তো এক সময় গিয়ে দেখলেন যে হ্যাঁ, হাতের বাঁ পাশে একটা এরকম গ্যাস স্টেশন আছে, এবং তখন তো সূর্য একদম পড়ে গেছে, ঢলে পড়ছে, একদম লালচে একটা আলো রেখে গেছে এদিকে। দেখলেন যে ভেতরে আলো জ্বলতেছে, মানে যে আছে। তো তখনও তিনি বুঝলেন যে ভেতরে আলো জ্বলতেছে। তাড়াতাড়ি গাড়িটাকে তিনি ওই পাম্পের মধ্যে দাঁড়া করায় দিলেন। দাঁড়া করায় তো ওইখানে কিন্তু তখন ফুল সার্ভিস পাম্প ছিল, মানে নিজে নিতে হতো না, ওরাই ফুল সার্ভিস ভরে দিত। তো তিনি দৌড় দিয়ে গেলেন ভিতরে। তো গিয়ে দেখেন যে একজন বেশ বয়স্ক লোক, 60 বয়স, তিনি ওখানে কাউন্টারের পিছিয়ে দাঁড়ায় আছেন, চশমার ফাঁক দিয়ে তাকে দেখতেছেন, না কোনো কথা নেই, জাস্ট তাকায় আছেন। তো তিনি ওই লোকটার দিকে তাকায় জাস্ট বলেন হাই ডং বলে তিনি তাড়াতাড়ি হেঁটে গেলেন, গিয়ে তার ওখানকার তাদের যে ওখানে ফ্রিজার ছিল সেখান থেকে যত ফ্রোজেন খাবার ছিল সেগুলো ঢুকালেন, ক্যান ফুড নিলেন, ইত্যাদি ইত্যাদি নিলেন, আরও টুকিটাকি জিনিস ব্যাস্কেটে ভরে নিয়ে আসলেন সামনে। আসার পর লোকটা বলতেছে যে তুমি কোত্থেকে আসছো, তোমাকে তো দেখি নাই কখনো। তো সে বলে যে আমি এখানে নতুন জয়েন করছি, অমক হাউজিং বললো ওই জায়গার। তো লোকটা বলো হাউজিংয়ের কথা শুনে চোখটা এরকম উঁচু করে ফেললো, বলে ওই জায়গায় আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন কোম্পানি, ওরা আসছে এই জায়গায়। বলে এই জায়গায় হাউজিং করে কি হবে, এখানে কে থাকতে আসবে, আমাদের এখানে কাস্টমার তো এখানে আসেই না সন্ধ্যার পরে, সবচেয়ে কাছের হাউজিং হলো অমুক জায়গায়। তো সেই জিনিসপত্রগুলো নিল আর বললো যে কেউ নাই এখানে, বলে থাকে না, বলে না, বলে ওই সামনে আমি একটা বাড়ি দেখছি এখানে। তো লোকটা একদম কেমন জানি গম্ভীর হয়ে গেল ওই বাড়িটার কথা শুনে, আর কোনো কথা বললো না তাকে। জিনিসপত্র নিল, নেওয়ার পর তিনি বললো যে আমার তেল লাগবে। তো লোকটা বললো আচ্ছা। তো তাকে সব প্যাক করে দিয়ে টাকা পয়সা দিয়ে দিল, সে ওই তেলের দামও দিয়ে দিল যতটুকু তেল লাগবে। লোকটা আসলো, এসে তার গাড়ির মধ্যে তেল ভরলো। তো তেল যখন ভরতে তখন কিন্তু সূর্য ডুবে গেছে, চারিদিকে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস, কেমন একটা আকাশে লালচে ভাব, কিন্তু সূর্য কিন্তু ডুবে গেছে। তো ওই লোকটার স্টেশনের বাইরে শুধু একটা লাইট জ্বলতেছে। তো জয়ের দাদা জিজ্ঞেস করলো যে তোমরা কয়টা মন্দির খোলা রাখো। তো লোকটা তার দিকে তাকাইলো, খানিকক্ষণ তাকাই থাকলো, তাকায় বললো যে বেশিক্ষণ না, যদি তোমাদের হাউজিং হয় হয়তো আমাদের এখানে আর একটু উন্নতি হতে পারে, হয়তো আমরা খোলা রাখবো, কিন্তু এখন এখানে রাখা একদমই সম্ভব না। ইনফ্যাক্ট আমি চিন্তা করতেছি আমি কখন চলে যাব তাড়াতাড়ি, বলে তার তেল ভরে দিয়ে বলে যে তুমিও সাবধানে যাও বাড়ি। তো জয়ের দাদা একটু অবাক হয়, আমি সাবধানে যাবো মানে এখানে কি? তো বলছে ওকে। সে আর কোনো কথা না বলে জিনিসপত্র ঢোকায়, গাড়ি স্টার্ট দেয়। তো সে মনে করে তাকে এই সাবধানে কথা বলতেছে, নির্জন রাস্তা, যদি কিছু হয় মানে বন্ধ হয়ে যায় গাড়ি এই কারণে হয়তো। তো সে আর কোনো কথা না বলে লোকটার থেকে বিদায় নিয়ে সে গাড়ি নিয়ে বের হয় রাস্তায় আবার ফিরতি পথে। তো দেখতেছে এখন অন্ধকার হয়ে গেছে, তার হেডলাইটের আলোতে রাস্তা আরও অন্যরকম লাগতেছে, মানে যতটুকু আলো পড়তেছে ততটুকুই সামনে, দুই পাশে বেশ খানিকটা কিছুটা জায়গা আলোকিত হচ্ছে, তারপরে আর তো দেখা যাচ্ছে না এরকম, আর রাস্তার সামনে। তো এরকম দেখতে দেখতে সে যাচ্ছে, এবং সে চিন্তা করলো যে তাদের এখানে কোনো রেডিও টিউন হয় কিনা দেখার খুব শখ। তো সে রেডিওর ওখানে হাত দিল আর কি দেখার জন্য। তো গাড়ির এটা নাড়তেছে, এই সময় হঠাৎ করে তার মনে হলো তার হেডলাইটের আলোর সামনে কিছু একটা পড়লো, মানে দৌড়ায় রাস্তা পার হচ্ছে এরকম। তো সে ব্রেক চাপ দিয়েছে, ব্রেক চাপ দিয়ে তার গাড়ি এরকম ঘ্যাঁচ করে এরকম মানে এদিক ওদিক হয়ে এক পাশে যে থেমে গেল রাস্তার পাশে। তো জয়ের দাদার বুক তখন ধুকপুক ধুকপুক করতেছে, সে চিন্তা করলো কি গেল আমার সামনে দিয়ে, কি, এবং আমি আমার সাথে গাড়ির সাথে লাগেও নাই এরকম, কিন্তু এরকম কালো রঙ, এটা কি ভাল্লুক হতে পারে? তো সে চিন্তা করতেছে এখানে কি ভাল্লুক আছে, এই অঞ্চলে কি ভাল্লুক থাকে? সে আসলে এই সম্বন্ধে খুব একটা জানে না, সে কখনো দেখে নাই এরকম।
তো সে চিন্তা করলো যে মানে বড় বাঁচা বেঁচে গেছি, এটা যেই প্রাণী হোক লেগে গেলে বিশাল সমস্যা, বাট বেশ বড় মনে হলো তার কাছে যে মোটামুটি বেশ ভালো সাইজেরই, রাস্তার উপর দিয়ে গেছে, বেশ উঁচু ছিল, তার গাড়ির বনেটের লেভেলে ছিল, সেটারই লাইট পুরো গায়ে পড়ছিল, কালচে ধূসর টাইপের কালার, দৌড় দিয়ে পার হয়েছে। এবং মনে হচ্ছে দৌড়টা ছিল অনেকটা যেরকমভাবে গরিলা বা কিছু দৌড়ায় সেরকম গরিলার মতো করে দৌড়াইছে, এই জন্যই সে আরো ভয় পাইছে। তো সে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিতে গেল, আবার তো গাড়ি স্টার্ট দিতে গেল, তো গাড়ি স্টার্ট হয়েছে কিন্তু গাড়ি কেমন জানি একটা ঘর 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 শব্দ করতেছে। তো সে তাকায় দেখলো যে হিটের কাঁটা তার উঠে গেছে, তার যে হিটের কাঁটা উঠে গেছে, তার মানে রেডিয়েটারে হয়তো সমস্যা বা পানি নাই। তো সে চিন্তা করলো এইভাবে তো ড্রাইভ করা ঠিক না, কিন্তু এইখানে আমি কোথায় থেমে থাকবো। তো এই চিন্তা করে আস্তে আস্তে করে সে একটু সামনে বাড়তে থাকলো। তো এরপর দেখলো যে কাঁটাটা আরও উঠতেছে উপরে, মানে হাফওয়ের উপরে ছিল, কাঁটা আরও উঠতেছে। তো সে চিন্তা করলো আমার মনে হয় রেডিয়েটারে পানি নাই। যাই হোক, সামনে গিয়েই সে দেখতে পাচ্ছে, আর একটু সামনে গিয়ে ওই বাড়িটা দেখতে পাচ্ছে, যে বাড়িটা কালো রঙের কাঠের বাড়ি। ততক্ষণে আকাশে চাঁদ উঠছে এবং চাঁদের আলোয় বাড়িটার ইসের মধ্যে পড়ছে, ছাদের উপরে পড়ছে, একদম কালচে কেমন যেন লাগতেছে চাঁদের আলোতে। তো তিনি গাড়িটারে মানে পাশে রেখে দিলেন, রাস্তার পাশে রেখে টার্ন অফ করে দিলেন, যেহেতু পাইন নাই। তো গাড়ি থেকে বেরোলেন, বের হয়ে তিনি যে তার পিছনের যে ট্রাঙ্ক খুললেন গাড়ির, খুলে ওইখানে গ্যালন ছিল ওই তার ওই পানির জন্য, সেটা তিনি নিলেন, নিয়ে ওইটা লাগায় আস্তে আস্তে হাঁটা ধরলেন। চিন্তা করলেন যে ওই বাড়িতে গিয়ে দেখি ওদের কাছে পানির কোনো ব্যবস্থা আছে কিনা। আবার নিজেও একটু কেয়ারফুল, কারণ তিনি জানেন যে এরকম মরুভূমির মাঝখানে যে বাড়ি ঘরগুলা সেগুলোতে সমস্যা আছে। মানে সমস্যা বলতে কি, মানুষজন অনেক সন্দেহ বাতিগ্রস্ত হয় এবং হওয়ার কারণও আছে। কারণ হচ্ছে এরকম খোলা জায়গা একটা স্ট্যান্ডঅ্যালোন হাউস, এখানে আশেপাশে কিন্তু বাড়িঘর নাই। ওই যে গ্যাস স্টেশন এখান থেকে মোটামুটি বেশ দূরে, কয়েক মাইল তো দূরেই, এবং তার আশেপাশে অনেক দূরে গেলে আর একটা সিটি আছে হয়তো, এখানে নাই। তো মানুষজন তো অবশ্যই ভয় পাবেই যে খারাপ মানুষও আসতে পারে, এবং অনেক খারাপ মানুষ আছে এইসব জায়গাতে চলে, নির্জন রাস্তা। তো এই কারণে মানুষজন একটু মানে তারা সন্দেহ করে, যেই আসে তাকে সন্দেহ করে, অনেক সময় বন্দুক নিয়ে বেরোয় কেউ রাতের বেলা আসলে। তো জয়ের দাদা একটু এটা নিয়ে ভয় পাইতেছিল, তাতে এই কারণে তিনি তার ওই যে হাতে পানির যে পাত্রটা এরকম নিছেন, গ্যালন, ওইটা সামনে ধরে ধরে যাচ্ছেন, যাতে মানুষ মনে করে যে হি ইজ ইন নিড অফ সামথিং। তো এই চিন্তা করে সামনে যাচ্ছেন তিনি। আর তিনি পেছন ফিরে তাকায় দেখলেন তার গাড়িটা মোটামুটি বেশ খানিকটা দূরেই আছে এখন, কালো গাড়ি, এবং কালো গাড়ির উপর চাঁদের আলো পড়ে চকচক করতেছে, মানে কেমন জানি লাগতেছে। তো তিনি হেঁটে হেঁটে গেলেন, গিয়ে ঢুকলেন ওই বাড়ির যে প্যারামিটার, বাইরে একটা ফেন্স করা ছিল, ফেন্সের ওখানে। তো যে ধাক্কা দিলেন, দেখলেন যে দরজাটা খুলে গেল, ওই দরজার মধ্যে কোনো নাই, মানে কোনো হুক বা কিছু নাই। তো তিনি বুঝলেন যে এটা খোলা। তিনি একটু অবাক হলেন, এটা কি অ্যাবান্ডন বাড়ি? ওই গ্যাস স্টেশনের লোকটাও তো কিছু বললো না তাকে। তো ঢুকছেন, কোনো আলো নাই, বাড়ির মধ্যেও আলো নাই, এবং কোনো লাইটও জ্বলতেছে না বাড়ির বাসার মধ্যে। তো তখন তিনি চিন্তা করলেন যে হায় রে, এখানে যদি কেউ না থাকে তাহলে তো একটা সমস্যা। তো চিন্তা করলেন কেউ না থাকলেও নিশ্চয়ই পানির কোনো ব্যবস্থা আছে, নিশ্চয়ই বাড়ির মানুষ পানি ইউজ করতো। তো এগুলা যদি কিছু একটা পাই, আবার তো এতদিন যদি না থাকে মানুষ, এখানে তো পাম্প দিয়ে যদি পাম্প করতো, সে পাম্পও তো নাই। অনেক কিছু ভাবতে ভাবতে তিনি হেঁটে হেঁটে বাড়িটার কাছে যাচ্ছেন। তো সামনে দাঁড়াইলেন একেবারে বারান্দাটা কাঠের বারান্দা। তো তিনি ডাইনে বামে তাকালেন কোনো রকমের কুয়া বা কিছু আছে কিনা। অনেক সময় ওইসব এলাকায় বাড়িতে কুয়া থাকতো, তো দেখলেন যে কুয়ারও কোনো চিহ্ন নাই। তো চিন্তা করলো যে আমি দেখি, সামনে যাই, ফ্রন্ট পোর্চে উঠে তিনি আসলেই উঠে গেলেন সিঁড়ি দিয়ে। উঠে মেন দরজার কাছে দেখতেছেন দরজাটা লাগানো, এবং ফাঁক ফোকর কোনো জায়গাতে কোনো আলো আসতেছে না ভিতরে, দ্যাটস মিন ভেতরে কেউ নাই, তিনি বুঝতে পারতেছেন। তো তখন চিন্তা করলেন যে পানি তো দরকার, নাহলে আমি যাবো কেমনে। তো একবার ভাবতেছেন যে আমি কি ব্যাক করে গ্যাস স্টেশনে চলে যাবো আবার, কিন্তু চিন্তা করলেন যে গ্যাস স্টেশনে যাইতে গেলে তো আমার যদি ইঞ্জিন মাঝখানে সমস্যা হয়, একেবারে যদি আটকায় যাই। তো এই চিন্তা করতে করতে তিনি কিছু চিন্তা করে নক করলেন দরজায়। তো 2-3 বার নক করার পর কোনো সাউন্ড নাই। তো জোরে তিনি ওই হাতের ওখানে হ্যান্ডেল ছিল দরজা, ওইটা মোচড় দিলেন। মোচড় দেওয়ার পরে আশ্চর্যজনকভাবে দরজাটা খুলে গেল, এবং বেশ কাঠের দরজা, যে তার যে কবজাগুলো বেশ পুরনো হয়েছে, এটা বোঝা গেল এটা ঠেলা দেওয়াতে কচকচ করে শব্দ করে দরজাটা খুললো, মানে কাঠ মচমচ খচখচ করে যেরকম খুলে এরকম। দরজা খোলার পর তিনি দেখতেছেন যে ভেতরে ঘর, এবং কেমন জানি একটা গন্ধ, মানে বদ্ধ থাকলে যেরকম গন্ধ থাকে সেরকম একটা গন্ধ। তো তিনি চিন্তা করলেন যে আমি কি ঢুকবো, আর অন্ধকার, ভেতরে অন্ধকার, যেহেতু বাইরে অন্ধকার হয়ে গেছে। তো খুব মানে তিনি অবাক হইতেছেন যে আমি মানে এখন কেমনে কি করব। ভেতরে ঢোকার চিন্তা ভাবনা করতেছেন যে অন্ধকারের মধ্যে বাসার ভিতরে ঢুকেও তো লাভ নেই।
তো এগুলো চিন্তা করতে করতে তিনি চিন্তা করলেন ওনার পকেটের মধ্যে লাইটার ছিল, তো চিন্তা করলেন যে এটার কথা ভুলে গেছি কেন। লাইটার জ্বালাইলেন, তো লাইটার জ্বালানোর পর হালকা একটা আলো হলো, লাইটার আলো, কিন্তু তিনি জানেন যে এই লাইটার দিয়ে তো আর বেশিক্ষণ জ্বালায় রাখা যাবে না। দেখতেছেন ঘরের মধ্যে জায়গাগুলো কিন্তু মোটামুটি ফার্নিশড, কারণ এখানে কাউচ রাখা আছে, মাটিতে ধূসর কার্পেট, মানে একদম ধূসর বালি পড়ে গেছে বোঝা যাচ্ছে, আর দূরে একটা টেবিল দেখা যাচ্ছে। আর তিনি দেখলেন টেবিলের পাশে ডান দিকে মনে হয় সেই ঢোকার জায়গা, মানে তাদের কিচেন বা কিছু। তিনি করলেন দ্যাটস হোয়াট আই নিড, আমার ওখানে যে দেখতে হবে পানি আছে কিনা। তিনি ঢুকে গেলেন ঘরের ভিতরে। ঘরের ভিতর ঢুকছেন, ঢুকে তিনি হেঁটে সোজা রওনা দিয়েছেন সেই ডাইনিং টেবিলের দিকে। এর মধ্যে তার লাইটার গরম হয়ে গেছে, তিনি লাইটার অফ করে দিলেন। হঠাৎ করে আগুন নিভে যাওয়াতে, মানে আলো নিভে যাওয়াতে দপ করে মনে হলো অন্ধকার চেপে ধরলো তাকে। তো চোখের একটা আন্দাজে দেখে নিয়েছেন জয়ের দাদা যে কতটুকু যেতে হবে সামনে গেলেই। তো 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় গেছিলেন তিনি। দাঁড়ায় গিয়ে তিনি আবার হাঁটা শুরু করলেন। হাতে প্রত্যেকবার তিনি পাড়া দিচ্ছেন এবং মচমচ করে উঠতেছে ফ্লোরটা, কাঠের ফ্লোর। তো তিনি আন্দাজ করে বুঝলেন যে এখানে টেবিলটা, হাত দিলেন, দেখলেন হ্যাঁ আসলে টেবিলের কর্নার আছে। তো তিনি ডান দিকে চিন্তা করলেন যাওয়ার, ডান দিকে ওই যে চিন্তা করছেন দরজাটা ওইদিকে, আবার লাইটারটা জ্বাললেন। তো এবার লাইটার জ্বালার পর তিনি দেখলেন যে হ্যাঁ আসলে ওখানে কিচেনে যাওয়ার মানে দরজা আর কি, কিচেনে ঢোকার জায়গা। তো সেটা দিয়ে তিনি ঢুকলেন। ঢুকে তিনি দেখলেন যে আসলে মনে হয় একটু কালো দেখছেন সিঙ্ক আছে। তো তিনি তাড়াতাড়ি কাছে গেলেন, গিয়ে ওই সিঙ্কের ওখানে যে সোজা মানে ওখানে কলটা ছিল অন করলেন। তো কল অন করার পর তিনি দেখতেছেন যে ফস ফস করে শব্দ হলো এবং সেখান থেকে ময়লা, লালচে মানে একদম ময়লা পানি বেরোলো। তো তিনি 2 সেকেন্ড দেখলেন, পানিটাতে পড়তে দিলেন, ভিউ করতে দিলেন। আর তিনি অবাক হলেন যে এখানে পানি আছে। এটার জন্য তিনি বুঝলেন যে হয়তো পেছনে বড় ট্যাঙ্ক আছে, সেটা ভরা ছিল পানির, সেটা ট্যাঙ্ক ছিল এবং সেটার থেকে পানিটা নামছে। কতটুকু আছে হু নোজ। তো প্রথম একটু লালচে পানি পড়ে যাওয়ার সাথে সাথে তিনি তার ওই যে হাতের যে ক্যানটা, ওটার মুখ খুলে ওটার ভিতরে ধরলেন। তো ভরতেছে পানি, ওটার ভিতরে পড়তেছে। তো সাথে সাথে আবার লাইটার গরম হয়ে গেছে, লাইটার ছেড়ে দিলেন, লাইটার অফ করে দিয়েছেন, পানি পড়তেছে। তিনি সাউন্ডে বুঝতেছেন যে কতটুকু ভরতেছে তার ক্যানের, এবং খুব খুব আগ্রহ নিয়ে আসেন যে পানিটা বন্ধ না হয়ে যায়, কারণ তিনি জানেন না কতটুকু উপরে ট্যাঙ্কে পানি ছিল। কারণ এই পানিগুলো আসলে ওই যে নিচের পাম্প দিয়ে তুলে আনে উপরের ট্যাঙ্কে, সেখান থেকে পানিটা ছাড়া হয়। যাই হোক, এই বাড়ির ট্যাঙ্কে পানি ছিল। তো ভরতে ভরতে তিনি শব্দ পাচ্ছেন। এক সময় তিনি শব্দ পেলেন যে বললেন তার এটা ভরে গেছে এবং উপচায় গেল। তিনি সাথে সাথে বন্ধ করে দিলেন কলটাকে মোচড়ায়। আর তিনি মানে মনে মনে চিন্তা করছেন থ্যাঙ্কস গড বলে তিনি ওইটার মুখটা আবার লাইটার জ্বালায় মুখটা নিয়ে লাগাইলেন। লাগাই এবার চিন্তা করলেন তাড়াতাড়ি এখান থেকে বেরোয় গেলে হলো। তো তিনি তাড়াহুড়া করে মুখটা লাগায় ঘুরে যখন তিনি হাঁটা দিবেন, এই সময় তার হাত থেকে লাইটারটা পড়ে গেল। তো তিনি লাইটারটা খুঁজতেছেন, লাইটারটা মানে ফ্লোরের মধ্যে তিনি ওই ইটারে ক্যানটা রেখে লাইটারটা খুঁজতেছেন হাত দিয়ে, থাবায় থাবায় দিক ওই যে কাঠের মধ্যে ঠাক ঠাক ঠাক। লাইটার দরকার, তার অন্ধকারে তিনি কিছুই দেখতেছেন না, এখান থেকে বেরোবেন যায়। তো লাইটারটা একসময় হাতে ঠেকে তিনি সাথে নিয়ে লাইটারটা জ্বালালেন। আবার জ্বালানোর সাথে সাথে আবার আলো হইলো, কিন্তু 1 সেকেন্ডে তার কাছে মনে হলো তিনি দরজার কাছে কাউকে দেখছেন যে এরকম নিচু হয়ে তাকে দেখতেছেন, কিন্তু বসে আছেন তিনি, মনে হলো তার দিকে তাকায় আছে এরকম করে উকি দিয়ে বসে, মানে মাটিতে বসে এরকম করে তাকায় আছেন 1 সেকেন্ডের জন্য, একটা চেহারার মতো। চেহারাটা বয়স্ক কোনো মহিলার হবে, বেশ বয়স্ক একটা মহিলার, মনে হয় যে এইভাবে তাকাইছে তার দিকে। তো তিনি যখন নাকি লাইটারটা ওই যে জ্বলছে না, জ্বলেই আবার লাইটারটা নিভে গেছে, তো 1 সেকেন্ডে তার আর দেখার সুযোগ হয়নি। তিনি আবার জ্বালানোর চেষ্টা করতেছেন লাইটার, এখন আর লাইটারটা জ্বলতেছে না, তার ফ্লিন্টের মধ্যে আটকায় যাচ্ছে কোনোভাবে। তো খুব রাগ উঠলো জয়ের দাদার। তিনি তাড়াতাড়ি উঠলেন, উঠে চিন্তা করলেন আমি কাকে দেখলাম। তো উঠে তিনি তার ওই হাত দিয়ে আবার ওই ক্যানটাকে নিয়ে আবার ওটা জ্বালানোর চেষ্টা করতেছেন। এখন আর জ্বলে না, শুধু ফ্লিন্টের সাথে ঘষা খায় আর ওই যে ফুলকি উঠে 2-1টা। তো তিনি বেশ মানে অস্বস্তিতে ফিল করলেন যে কাকে দেখছি এখানে এইভাবে তাকায় ছিল আমার দিকে। আস্তে আস্তে তিনি হেঁটে ওই কিচেনের দরজার দিকে গেলেন, গিয়ে তিনি বললেন হ্যালো ইজ এনিওয়ান ইন হিয়ার, মানে এখানে কেউ আছে এরকম বললো। তখন তিনি সোফার কাছ থেকে মনে হচ্ছে উত্তর পেলেন ইয়েস। ইয়েস যে বলছে মনে হয় যে ফ্যাস ফ্যাসে গলায়, মানে গলাটা ফ্যাস ফ্যাসে টাইপের, মানে এমনভাবে বলছে মনে হয় ফিস ফিস করে বলতেছে। এবং যেই কাউচ থেকে শব্দটা পাইছেন, কাউচটা হচ্ছে ঢোকার যে দরজাটা তার পাশের কাউচে, মানে তাদের যেখানে ঢোকার দরজাটা তার পাশের কাউচে। এবং তিনি খেয়াল করলেন ওইখান থেকে কেউ একজন ইয়েস বলছে মনে হয়, এবং একটা অবয়বের মতো তিনি দেখতে পাচ্ছেন আলো আধারিতে, তার চোখের মধ্যে তো অন্ধকারটা শুয়ে আসছে অনেকটা, আলো আধারিতে মনে হচ্ছে একটা অবয়বের মতো বসে আছে এবং সেই মনে হয় বলছে ইয়েস। তো তিনি বলতেছেন জয়ের দাদা আই এম এক্সট্রিমলি সরি, আই নিডেড ওয়াটার অ্যান্ড আই ডিডন্ট ফাইন্ড এনিওয়ান, মানে আমি এক্সট্রিমলি সরি, আমি ঢুকে পড়ছি এখানে, আমার পানির দরকার, কাউকে পাই না এর জন্য। তো
ওইখান থেকে ওই ফিসফিসে কণ্ঠ তাকে বলছে, ওয়াই হ্যাভ ইউ এন্টার্ড উইদাউট পারমিশন, পারমিশন ছাড়া কেন ঢুকছো? জয়ের দাদা বলতেছে আই এম এক্সট্রিমলি সরি, আবার বললো আই এম এক্সট্রিমলি সরি। তিনি কণ্ঠটাকে আসলে বুঝতে পারছেন না, কণ্ঠটা কেমন জানি একটা ফ্যাশ ফ্যাশে টাইপের, মানে খুব ক্লিয়ার না, কোনো মহিলার কণ্ঠই হবে, আবার বেশ ভারী কেমন জানি। তো তিনি বলতেছেন আই এম এক্সট্রিমলি সরি, আই ডিডন্ট সি এনিওয়ান। তাই বলে তিনি বলতেছেন যে প্লিজ ফরগিভ মি, তো আমাকে মাফ করে দেন। এটা বলে সে আস্তে করে হেঁটে সামনে যাচ্ছে। তখন ওখানে বলতেছে ওই ফিসফিসে কণ্ঠটা, হোল্ড অন রাইট দেয়ার, তাকে বলছে ওখানে দাঁড়ায় থাকতে। তো তিনি কিছুক্ষণ দাঁড়ায় গেলেন কয়েক সেকেন্ড। তো তারপরে তিনি দেখলেন যে ওইখান থেকে ওই যে অবয়বটা ওইটা উঠলো, ওই সোফার থেকে মানুষের অবয়বটা উঠে দাঁড়ালো। তো তিনি বলতেছেন যে জয়ের দাদা বলতেছে আর ইউ দ্য ওনার হিয়ার, মানে তিনি বলছে আপনি কি এখানকার ওনার? তো বলছে ইয়েস। তো বলছে 1 সেকেন্ডের মধ্যে জয়ের দাদার মনে হলো যে অবয়বটা যে উঠলো, উঠে দাঁড়িয়ে শুধু লম্বাই হচ্ছে, মানে অবয়বটা যতটুকু লম্বা মনে করছিলেন তিনি, একটা মানুষের হাইট কত হতে পারে, 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, বাট এইটা মনে হলো 6 ক্রস করে আরো লম্বা হলো, আরো লম্বা হলো, কয়েক সেকেন্ডের মধ্যে বেশ লম্বা, মানে 7-8 ফিট লম্বা একটা অবয়ব হয়ে গেল। তো এইটা জয়ের দাদার জন্য নেওয়া খুব ইজি ছিল না। তিনি মনে করছেন যে এইটা মানে ভয়ঙ্কর কিছু। তিনি ওখান থেকে ওই পানির জারটা নিয়ে দৌড় দিলেন, লাফ দিয়ে পড়ে গেটের দিকে দৌড় দিলেন, এবং তিনি একই সাথে লাইটারটা জ্বালানোর চেষ্টা করতেছিলেন 1 সেকেন্ডে, জাস্ট দেখার জন্য কি। লাইটার তিনি জ্বালাইলেন, তার কাছে মনে হলো তার লাইটারের আগুন জ্বলছে, জ্বলে এখান থেকে ছুটে গেল, মানে তার এখান থেকে লাইটারের মাথা থেকে ছুটে গেল, গিয়ে ওই অবয়বটার কাছে চলে গেল, এবং অবয়বটা পুরো একটা আগুনের মানুষে পরিণত হলো, প্রায় 7-8 ফিট লম্বা, এরকম পুরো একটা আগুনের মানুষ, মানে গ্যাসীয় মানুষ। এবং সেটার যে আলো আর উত্তাপ, সেটা জায়গাটা কেমন জানি ভরে গেল, খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। তো জয়ের দাদা দরজা জোরে, মানে এরকম মানে নবটা কোনো মোচড়ায় লাফ দিয়ে বের হয়ে আসছে বাইরে পোর্চের মধ্যে, বলে দৌড় দিয়ে দরজার উপর, এই যে কাঠের ইসের উপর দৌড় ঢকঢক ঢকঢক করে নামছেন, নেমেও তিনি দৌড়াচ্ছেন সোজা ওই জায়গা দিয়ে। তো তার কাছে মনে হলো পেছনে ওই বারান্দার মধ্যে ওই আগুনের অবয়বটা এসে দাঁড়াইছে, কিন্তু তিনি 1 সেকেন্ডে ভাবতেছেন এইরকম ধাউ ধাউ করা একটা আগুনের অবয়ব কেন এই কাঠের কিছু ফুটতেছে না, মানে এটা তাকে মানে চরম রকম অবাক করছে। মানে এরকম আগুন কোথাও দাঁড়াইলে তো আগুন লেগে যাওয়ার কথা, আর মানুষের মধ্যে এত লম্বা আগুনের অবয়ব, এটা কি? দৌড়াইতে দৌড়াইতে তিনি যে একদম গাড়ির মধ্যে পড়লেন, এতটা ভয় পাইছিলেন তিনি, গাড়িটাকে তখন আর ওই যে পানি ঢালবেন এগুলো তার মনে নাই, কোনো মতো চাবি ঢুকাচ্ছেন তিনি, যে চাবিটা ঠিক মতো ঢুকতেছে না, কারণ তখনকার গাড়ির চাবি ছিল লম্বা এরকম উঁচু ইসের, এখানে কোনো ভয়। তারপর তিনি তাকাচ্ছেন পেছন দিকে, তিনি এখনো দেখতেছেন ওই আগুনের অভাব দাঁড়ায় আছে এখানে। তো তিনি একসময় চাবি ঢুকায় খুলে ফেললেন গাড়িটা খুলে তিনি ওই পানির ইটাকে পাশের সিটে রেখে কোনো মতো তার ইগনিশন এসে ঢোকায়, তিনি জোরেই করলেন, 2 বারই করার পরে গাড়ি স্টার্ট হলো, তিনি গাড়ি নিয়ে রাস্তায় উঠে গেলেন। তার এখন আর ওই চিন্তা নাই তার গাড়ি গরম নাকি, ভয় আসলে। তো তিনি যখন ওই বাড়িটা পার হচ্ছেন, তখনও তিনি দেখছেন ওই আগুনের অবয়ব সেটা ওখানে দাঁড়ায় আছে, এবং সেটার আলোটা চকচক করে এসে পড়তেছে তার গাড়ির যে কাঁচ এগুলোর মধ্যে পড়তেছে, ওখানে দাঁড়ায় আছে। 2 সেকেন্ড পরে তিনি দেখলেন, তিনি যখন পার হয়ে যাচ্ছেন দেখলেন আগুনের অবয়বটা ফস করে মনে হলো আগুন নিভে কালচে একটা ধোঁয়ার মতো পরিণত হলো, মানে একটা কালচে ধোঁয়ার মতো পরিণত হয়ে সেটা ফস করে উঠে গেল ওই বাড়ি থেকে, এবং বাড়ির ছাদের উপর উঠে গেল একদম। মানে তিনি কিন্তু এটা দেখতেছেন তার এই রিয়ার ভিউ মিরর আর পাশের এটা দিয়ে, কারণ আগুনটা নিভে যে ওখানে উঠছেন, চাঁদের আলো, বেশ ব্রাইট আলো আছে চাঁদের, এটাতে ভালোই দেখা যাচ্ছে। দেখুন ফস করে এরকম মনে ধোঁয়ার মতো কালচে হয়ে ছাদের উপর উঠে গেল, আবার ওইরকম একটা শেপ নিয়ে ছাদের উপর বসে আছে, ওরকম একটা মানুষের মতো শেপ নিয়ে এরকম বসে আছে। তো ভয়ে তখন জয়ের দাদা প্রচন্ড ভয় পেয়েছেন। তিনি মনে মনে যতটুকু তার মতো যা জীবনে চার্চে গেছেন, যতটুকু যা তিনি যেভাবে সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন, সেভাবে স্মরণ করতে থাকলেন। তখন বেশ খানিকটা যাওয়ার পর দেখলেন তার গাড়ির হিটের কাঠ আবার উঠে গেছে, মানে বেশ অনেক উঠে গেছে, মানে একদম উপরে। তো তিনি তাড়াতাড়ি গাড়িটাকে রাখলেন রাস্তার পাশে, তো রেখে তিনি ভয় পাচ্ছেন খুব যে তিনি যে পানি ঢালবেন, তো রেডিয়েটার পানি ঢালার নিয়ম হচ্ছে গাড়িটাকে গরম অবস্থায়, মানে স্টার্ট অবস্থায় রেখে ক্যাপ খুলে, মানে একটু দিতে হয়, পানি স্টার্ট অবস্থায় পানি ঢালতে হয়। তো এগুলো করার মতো সময় তার আছে কিনা কে জানে। তো তিনি ভয় পেয়েছেন যে গাড়ি নিয়ে যে এখন চলি তাহলে সমস্যা। তো গাড়িটাকে আবার বন্ধ করলেন, করে পানি নিয়ে তিনি বেরোলেন, বেরোয় তার সামনের যে হুড তুললেন, হুড তুলে আটকানে দেখলেন ধোঁয়া উঠতেছে। তো তার গাড়ির পেছনে তার ছিল এরকম কাপড়ের ন্যাকড়া ছিল, এটা এনে তিনি 1 সেকেন্ড একটু লুজ করে দিলেন রেডিয়েটরের মুখ, ধোঁয়া বেরোলো, পানি বেরোলো, ফস করে পানি বেরোলো। তো ভয় পাচ্ছেন, আবার এদিকে গাড়ি নিয়েও চিন্তা, তার মনে হচ্ছে যে তার পেছনে কিছু একটা আসবে,
এরকম চিন্তা করতেছেন। তো তিনি খানিকক্ষণ ওয়েট করলেন দাঁড়ায়, এবং তিনি তখন ওই যে সৃষ্টিকর্তাকে ডাকতেছেন মনে মনে। কয়েক সেকেন্ড পর তিনি তার গাড়িটাকে আবার স্টার্ট দিলেন, দিয়ে পানির জারটা নিয়ে বেরোলেন। বের হয়ে তিনি পানি ঢালতেছেন, গাড়ির ইঞ্জিনটা কাঁপতেছে, রেডেল করতেছে, আর পানি ঢুকতেছে ভিতরে। তার কাছে কেন জানি মনে হলো তার গাড়ির পিছনে কিছু একটা দাঁড়ায় আছে, তার কিন্তু হুড তোলা সামনে। তো ভয়ে তিনি আর তাকাইতে পারতেছেন না, তার এই অনুভূতিটা হচ্ছে, তিনি ভয়ে আর হুডের পেছনে তাকাইতে পারতেছেন না। তিনি পানি ঢালতেছেন, পানি যাচ্ছে ভেতর, রেডিয়েটর ভেতর যাচ্ছে, একটু পর পর উঠে আসতেছে একটু, মানে যেটা হয় আর কি। আর ভয়ে তিনি কাঁপতেছেন। তো এক সময় তার পুরো ঝাড়টা খালি হলো, তিনি ক্যাপটা লাগাই দিলেন, লাগায় তিনি ওই তার যেটা দিয়ে মানে যে ইটা দিয়ে আটকা রাখছিলেন হুকটা দিয়ে, হুকটাও বসালেন। বসে এখন চিন্তা করছেন হুডটা হাত দিয়ে ধরা, হুডটা ছাড়বেন কিনা। তো তিনি ফট করে হুডটা ছেড়ে দিলেন, ভারী হুড, মানে ওই সময়কার গাড়ির অনেক হুড ভারী ছিল। ধাম করে বসলো, ধাম করে বসার সাথে সাথে তার কাছে মনে হলো তার গাড়ির পিছনে কিছু একটা এরকম ছায়ার মতো একটা ফিগার, বেশ বড় কালচে এরকম এরকম করে দাঁড়ায় আছে, এরকম হাত দুইটা এরকম উঁচা করে দিয়ে। তো মানে তখন আসলে জয়ের দাদার মানে কোনো রকম অনুভূতি শূন্য হয়ে গেছেন তিনি। কিন্তু তিনি এক লাফ দিয়ে গাড়ির গেট খুলে ভিতরে ঢুকে তাড়াতাড়ি গাড়ি মানে মানে সাথে সাথে গিয়ারে ফেলে তিনি সামনে ঠেললেন আর কি, গাড়ি এক্সেলারেটর চাপ দিলেন, গাড়ি সামনে ছুটলো। তার কাছে জানি কেন মনে হচ্ছিল তার গাড়িকে ফলো করে কিছু উড়ে আসতেছে। তো তিনি একসময় সেই যখন ওই যে ডার্ট রোডে পড়ছেন, পটপট পটপট করে চাক্কা যাচ্ছে, ওই জায়গায় যে প্রচণ্ড ভয় পেয়েছিলেন তিনি, যেখানে ব্রেক করলে গাড়ি কিন্তু ঘুরে যাবে, মানে এখানে গাড়ি মানে বারবার স্পিন করবে এরকম অবস্থা, আর ওই জায়গাটা স্লিপ করবে, স্কিড করবে ছোটো পাথরের জন্য। খুব ভয় পেয়েছিলেন। তার কাছে কেন জানি মনে হচ্ছে কিছু একটা ফলো করে করে আসতেছে তার গাড়িকে। তিনি কিছু দেখতেছেন না গাড়ির মধ্যে বসে পেছনে, কিন্তু তার কাছে মনে হচ্ছে। যাই হোক, এক পর্যায়ে আবার রাস্তায় উঠলেন, উঠে সেই রাইটে টার্ন নিয়ে তিনি খুব স্পিডে চালায় আসলেন। এসে তিনি যখন দেখতেছেন তাদের যে ওই সেটেলমেন্টের যে গেটটা, তিনি মনে করছেন তিনি ভেঙে ঢুকে যাবেন এরকম। যাই হোক, তারপরে তিনি থামলেন ওখানে। থামার পর তিনি গাড়ি থেকে জাস্ট জানলা বের করে, মাথা বের করে সিকিউরিটিদেরকে ডাকলেন। তো দেখলেন যে অনেক 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 অনিচ্ছা সত্ত্বেও সিকিউরিটি একজন আসলো, এসে ওখানে দাঁড়াইলো, দাঁড়ায় বারবার তাকাচ্ছে এদিক ওদিক। তো তিনি বের হয়ে পাশ দেখালেন, বললেন যে আমি এখানকার নতুন ইঞ্জিনিয়ার, আমি বেরোয়েছিলাম বলে বেরিয়েছি। তো বলার পর তারা খুলে দিল দরজা। তো তিনি ঢুকলেন, গাড়ি নিয়ে ঢুকে তার যে অ্যাপার্টমেন্ট দিয়েছিল তার মনে আছে ওইখানে রাখলেন, গাড়িটা পার্ক করলেন, করে আসলেন। তার কিন্তু হিটের কাঁটাটা এখনও পুরোপুরি নামে নাই, মানে মোটামুটি ভালোই গরম দেখাচ্ছে, মনে একটা ঘাপলা হয়েছে কোনো তার রেডিয়েটারে, হয়তো এটা ক্লিন করা হয়নি বা সামথিং লাইক দ্যাট, এতক্ষণ চলছে, এটা কোনো ফ্ল্যাশ করা দরকার, কিছু একটা সমস্যা আর কি। যাই হোক, তিনি গাড়িটাকে ওখানে পার্ক করে রেখে তিনি বেরোলেন। বের হয়ে এসে তিনি আগে অ্যাপার্টমেন্টে ঢুকলেন না, তিনি সিকিউরিটিদের কাছে গেলেন। হেঁটে হেঁটে যেয়ে বলতেছেন যে তোমাদের এখানে জায়গাটা সুবিধার না, এরকম এরকম ব্যাপার, আমি এখানে যে এরকম দেখছি। তো সিকিউরিটি দুজন মুখ চাওয়াচাই করতেছে, মুখ চাওয়াচাই করে বলতেছে যে এখানে যে আমরা কত কিছু দেখি, এগুলো যদি আপনাকে বলি তাহলে তো আপনি পুরাই ভয় পেয়ে যাবেন। বলে মানে, বলে এই জায়গা একদমই অন্যরকম। এই যে এই জায়গাটাতে তৈরি হচ্ছে, মানে এই যে আপনাদের হাউজিং হচ্ছে, ওই পাশে পাহাড় দেখছেন, দেখাইতেছে হাত দিয়ে একদম, ওই পাশে পাহাড়, ওই পাহাড়ের ওখান থেকে আমরা প্রায় দেখি এরকম দল বেঁধে কালো কালো এরকম ক্লোক পরা ঘোড়ায় করে এসে এদিক দিয়ে চলে যাচ্ছে। আবার এখানে দেখি কতগুলো ঘোড়া মাঝে মাঝে এখান থেকে এসে দৌড়ায় উঠে, এগুলোর মধ্যে কোনো নাই, কোনো রাইডার নাই, জাস্ট ঘোড়া, কালচে ঘোড়া, এবং এখান থেকে এখানে দৌড়াদৌড়ি করে আসে, অনেক সময় ডাক দেয় এখানে এসে, একদম ডাকাডাকি করে এই দরজা খোলার জন্য। তো আপনারা জানেন না হয়তো যে যখন এই হাউজিংগুলো তৈরি হয়, আপনি ইঞ্জিনিয়ার মানুষ, তারপর আপনারা বলি যে আমাদের এখানে তৈরি হওয়ার সময় চার্চের মানুষজন আসছিল, তাদেরকে সাথে নিয়ে আসছিল কোম্পানির লোকজনরা, এবং বিশেষভাবে এই জায়গাটাকে ব্লেসড করা হয়েছে যাতে এই জায়গায় কাজ করা যায়, নাহলে এই জায়গায় আসলে কাজ করা হয়তো সম্ভব হতো না। আপনারা এখানে এগুলো শেয়ার করলাম বিকজ আপনি আমাদের প্রজেক্টের ইঞ্জিনিয়ার, আপনার তো জানানো উচিত। আর আপনি যাতে এরকম না বেরোন, আপনি যে যখন গেছেন আপনি গ্রোসারির কথা বলে গেছেন, এর জন্যই সবাই যেতে দিচ্ছে আপনাকে, কিন্তু আসলে মানে সেফ না। তো বললো যে আমি ওখানে, তখন সে শেয়ার করলো, জয়ের দাদা সব শেয়ার করলো যে ওইখানে এরকম এরকম দেখছি। বলো ওইখানে আমরাও শুনছি যে বাড়িটা আছে, ওইটা নাকি একদম চরম হন্টেড বাড়ি, ওই বাড়ি অনেকদিন ধরে পড়ে আছে। ওখানকার বাড়ির যে মালিক ছিল সে ওইখানে ব্ল্যাক ম্যাজিক করতো এবং আরও অনেক কিছু করতো, তার সাথে সাঙ্গপাঙ্গরা আসতো অনেক কিছু, এবং বাড়ি পরবর্তীতে তারা ছেড়ে অ্যাবান্ডন করে চলে গেছে। তো ওইখানে মানুষ ভয় পায়। তো তখন সে বললো যে হ্যাঁ আমি গ্যাস স্টেশনের লোকের সাথে কথা বলছিলাম, সে কিছু বলবে না তো, তার ভয় আছে না, ওর তো গ্যাস স্টেশন কাছাকাছি। এই তো বলছে যে এর জন্য রাতের বেলা ওইদিকে বেরোয়েন না, এদিকে থাকেন, আর আপনার কাজকর্ম না থাকলে ওই আপনার ওয়ার্কিং সাইটগুলোতেও যান না আপনি, মানে ওইদিকে মানে যে ঘোরাঘুরি করেন না। তো বললো যে আমার যে ওখানে আরেকজন বললো এখানে যে দিক দিয়ে যে ফোরম্যান যে ছিল, সে বললো যে ওই দিক দিয়ে যাওয়া, যে ঘুরে দেখতে, বলে দেখেন দিনের বেলা দেখেন,
তো যে নাকি ওই সিকিউরিটি ছিল ওই দুইজনই কৃষ্ণাঙ্গ ছিল এবং দুইজন খুব ভালো মানুষ। তো এর জন্য জয়ের দাদাকে খুব সুন্দর করে বুঝায় বললো সবকিছু। তো জয়ের দাদাও বুঝছে, বোঝার পর সে চলে আসছে। আসার পর তার অ্যাপার্টমেন্টে ঢুকেও তার কাছে কেমন যেন লাগতেছিল। তো সে মোটামুটি অ্যাপার্টমেন্টে ঢুকে কিছুক্ষণ বসে চেয়ারে নিজের মতো প্রে করে। তার মা তাকে প্রেয়ার শিখাইছিল ছোটবেলা অনেক রকম। তো সেগুলো সে প্রে করার পরে তার বাসার থেকে যেসব তাকে যে ধর্মীয় ক্রস টস দিছে এগুলো বাসার মধ্যে রাখে, গোছায়। তারপর সে বাসাটার মধ্যে মানে তার মতো চলা শুরু করে। কিন্তু জয়ের দাদার কাছে ওই বাসাটাও ভয়ের মনে হচ্ছিল যে পুরোপুরি জানি কিছু একটা আছে বাসার মধ্যে, এরকম লাগতেছিল। মানে কিছুই তার কাছে ভালো লাগতেছিল না। তো যাই হোক, তাকে তো কাজ করতে হবে। তো সে তার রুমে গিয়ে নাকি ওই যে তার রুমের সাথে লাগোয়া একটা এরকম দরজা ছিল বারান্দায় যাওয়ার জন্য। তো বারান্দাটা আবার ওই নেট দিয়ে লাগানো, ওইখানে নেট লাগায় দেওয়া যাতে কোনো পোকামাকড় বা কিছু না ঢুকে। কিন্তু ওইখানে তেমন একটা পোকামাকড় সে দেখে নাই, বাট নেট দিয়ে লাগানো। তো ওই বারান্দায় ঢুকলেও নাকি কেমন যেন একটা অনুভূতি হইতো। উনি যে কয়দিন ওখানে ছিলেন কাজের জন্য তিনি খুব মানে চাপের মধ্যে ছিলেন। আর পরবর্তীতে জয়ের দাদা নাকি শুনছিলেন যে ওই জায়গাগুলা একসময় মানে ওখানে অনেক মানে হয়েছে, মানুষজনের সাথে মারামারি হয়েছে, মারামারিতে অনেক মানুষজন ওখানে মারা গেছে। এবং ওই জায়গাগুলো নাকি অভিশপ্ত। এবং কিছু অংশে নাকি কিছু মানুষ আসছিল যারা নাকি ওখানে এসে এই ধরনের চর্চা করতো, উল্টাপাল্টা চর্চা আর কি। তো এই চর্চার জন্য জায়গাগুলো খুবই ভয়ঙ্কর রকমের হন্টেড। তো তখন থেকেই না হাউজিং বিল্ড হয়েছে। পরবর্তীতে তো ওই হাউজিংগুলোকে আবার রিবিল্ড করছে, বিভিন্ন কারণে এগুলো চেঞ্জ হয়েছে। তো ওই জায়গাগুলো নাকি এখনো মানে যেটা নাকি ওই জো বলছে যে এইসব জায়গায় মানে ওই যেখানে নাকি তার দাদা কাজ করছিল ওইসব জায়গাতে নতুন নতুন এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর হাউজিং। তো ওইসব জায়গা নাকি এখনো হন্টেড অ্যাক্টিভিটিস দেখা যায়। মানুষজন যারা থাকে তারা ফিল করে ওইসব জায়গায়। বলছে যে সে আশিককে বলছে যে কখনো যদি আপনি যান তাহলে বুঝতে পারবেন যে ওখানকার পরিবেশগুলা কেমন, ইউ শুড গো ভিজিট সামটাইম। আশিক বলছে যে হ্যাঁ সামটাইম অফকোর্স এই সেই। এবং জর্জিয়ারও অনেক কাহিনী আছে, বাট সে নেভাদার এই কাহিনীটা বলতে প্রেফার করছিল। আশিকের বস জো, তো জো যদি ফিউচারে কোনো কাহিনী শেয়ার করে সেটা অবশ্যই আশিক শেয়ার করে দেবে আমার কাছে, সে বলেছে। তো আজকের মতো আমার সময় শেষ হয়ে গেছে। সেই রাতে আমার চারপাশটা হুট করেই বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। যখন টর্চের আলোটা সেই বিশাল বাঁশ ঝাড়ের মগ ডানে গিয়ে পড়ল, আমার বুকের স্পন্দন যেন থমকে গেল। 20 ফুট উঁচুতে একটা বাঁশ অদ্ভুতভাবে ধনুকের মতো বেঁকে মাটির দিকে ঝুঁকে আছে, আর তার ওপর উল্টো হয়ে ঝুলে আছে একটা কুচকুচে কালো দীর্ঘ আকৃতির অবয়ব। তার হাত পাগুলো সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণ লম্বা, আর মাথাটা ঘাড়ের সাথে সম্পূর্ণ মোচড়ানো। সবচেয়ে ভয়ানক ছিল তার চোখ দুটো। খুটখুটে অন্ধকারের মধ্যেও সে চোখ থেকে ঠিকরে বের হচ্ছিল একটা রক্তাক্ত ভাব, অলৌকিক আলো। সে আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক খড়খড়ে গলায় হেসে উঠল। সেই হাসির শব্দে যেন পুরো বাঁশ ঝাড়ের পাতাগুলো একসাথে কাঁপতে শুরু করলো। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো অদৃশ্য কোনো হাত আমার শ্বাস নালী চেপে ধরে আছে। তখন আমি বুঝতে পারছিলাম যে আজ রাতে এই নিঝুমপুর গ্রাম থেকে আমার জ্যান্ত ফিরে যাওয়ার সম্ভাবনা একদমই শেষ। আমার নাম তানভীর। এই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। তখন সালটা ছিল 2022-23 মাঝামাঝি নভেম্বর মাস। আমি তখন ঢাকার একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। কাজের প্রচণ্ড চাপে যখন হাঁপিয়ে উঠছিলাম, তখন আমার এক সহকর্মী তার ঘনিষ্ঠ বন্ধু সাজিদ আমাকে ওর গ্রামের বাড়ি যাওয়ার জন্য দাওয়াত দেয়। সাজিদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত নিঝুমপুর নামের একটা প্রত্যন্ত গ্রামে। গ্রামটার নাম যেমন নিঝুমপুর, জায়গাটাও ঠিক তেমনই শান্ত, নিরিবিলি আর গাছপালাই ঘেরা। শহরের কোলাহল থেকে দূরে এমন একটা জায়গায় কটা দিন কাটানোর লোভ আমিও সামলাতে পারলাম না।
আমরা সেদিন বিকেলে নিজামপুর পৌঁছালাম। তখন আবহাওয়াটা কেমন যেন থমথমে ছিল। সাজিদের পুরনো জমিদার আমলের একতলা বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, যার ঠিক পিছনেই শুরু হয়েছে এক বিশাল ঘন বাঁশঝাড়। স্থানীয় মানুষ এটাকে কালো মিয়ার বাঁশঝাড় বলে ডাকে। প্রথম দিন সন্ধ্যায় যখন আমরা বাড়ির উঠোনে বসে চা খাচ্ছিলাম, তখনই সাজিদের দাদু, যিনি বেশ বয়োবৃদ্ধ, আমাকে ডেকে নিচু গলায় একটা কথা সতর্কবাণী দিলেন। উনি বললেন, দাদু ভাই, শহরের ছেলে তোমরা, গ্রামে এসছো বেশ ভালো কথা, কিন্তু একটা কথা মাথায় রাখো, রাত 10টার পর ভুলেও পেছনের বাঁশঝাড়ের দিকে যাবে না। আর যদি কখনো গভীর রাতে ওদিক থেকে চেনা বা অচেনা কেউ তোমার নাম ধরে ডাকে, একবারও তুমি পিছনে তাকাবে না বা কোনোভাবেই সাড়া দেবে না। আমি তখন শহরের আধুনিক ছেলে, এসব ভূত প্রেতের কথা শুনতে মনে হতো কি এগুলো কুসংস্কার নিয়ে এখনো বেঁচে আছে গ্রামের লোকজন। এসব নিয়ে আমি মনে মনে একটু হাসলাম। ভাবলাম, গ্রামের বুড়ো মানুষদের এটাই স্বভাব, সব কিছুতেই অলৌকিক গল্প তৈরি করা। কিন্তু আমার এই তাচ্ছিল্য যে কত বড় ভুল ছিল তা বোঝার জন্য প্রকৃতি আমাকে বেশিক্ষণ সময় দিল না। ঘটনার দিনটি ছিল আমাদের গ্রামে যাওয়ার ৩য় দিন। সেদিন সাজিদের এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান থাকায় বাড়ির সবাই, এমনকি সাজিদও সেখানে গিয়েছিল। আমার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করায় এবং হালকা জ্বর থাকায় আমি আর যাইনি সেখানে। আমি সাজিদদের বাড়িতে থেকে গিয়েছিলাম। সাজিদ যাওয়ার সময় বলে গিয়েছিল ওরা ফিরতে পারে মাঝরাতে হয়ে যাবে। ওরা ফিরতে ফিরতে প্রায় মাঝরাত হয়ে যাবে। আমি যেন ঘরের দরজা ভালো করে আটকে ঘুমিয়ে পড়ি। রাত তখন আনুমানিক 11:30। চারপাশটা এতটাই নিস্তব্ধ যে ঝিঝি পোকার ডাক, দূর থেকে আসা সেই শিয়ালের হুক্কা হওয়া শব্দ ছাড়া আর কোনো কিছুই আমি শুনতে পাচ্ছিলাম না। তো আমি ওর যথারীতি ঘরের খাটে শুয়ে মোবাইলে স্ক্রল করছিলাম। হুট করেই ঘরের ভেতরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে শুরু করলো। নভেম্বর মাসের হালকা শীতের রাতেও আমার মনে হচ্ছিল যেন আমি কোনো কোল্ড স্টোরেজের ভেতরে ঢুকে পড়েছি। আমার গায়ের লোমগুলো নিমিষেই সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই পিছনের বাসঝাড়ের দিক থেকে একটা অদ্ভুত শব্দ আমার কানে এলো, খস খস করে। মনে হচ্ছিল কেউ একজন শুকনো বাঁশপাতার ওপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। প্রথমে আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো চোর বা কোনো বুনো জানোয়ার হবে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই শব্দের ধরনটাই পুরোপুরি বদলে গেল। এবার আমি স্পষ্ট শুনতে পেলাম বাঁশঝাড়ের গভীর থেকে কেউ একজন অত্যন্ত ক্ষীণ কিন্তু চেনা গলায় ডাকছে, তানভীর, ও তানভীর, বাইরে আয়, বাইরে আয়। আর এই শব্দটা হুবহু সাজিদের কথার মতো। আমার মনে হলো সাজিদ হয়তো ফিরে আসছে এবং কোনো বিপদে পড়েছে। দাদুর সেই সতর্কবাণীর কথা মুহূর্তের জন্য আমার মাথা থেকে উবে গেল। আমি খাট থেকে নেমে ঘরের পিছনের দরজাটা খুললাম। তখন বাইরে কুয়াশার পাতলা চাদর, জ্যোৎস্নার আলোয় চারপাশটা আবছা আবছা দেখা যাচ্ছে। আমি টর্চটা জ্বালিয়ে বাঁশঝাড়ের ভেতরে সরু পথটার দিকে আলো ফেললাম। চারপাশটা একদম নিস্পন্দ, বাতাসও যেন থমকে গেছে। আমি তখন জোরে ডাকলাম, সাজিদ, তুই কি ওখানে আছিস? কি হয়েছে? কিন্তু কোনো উত্তর নেই। কিন্তু আমি যতই বাঁশঝাড়ের ভেতর দিকে এগোতে লাগলাম, সেই খসখস শব্দটা আবার শুরু হলো। তবে এবার সেটা মারের উপরে নয়, ঠিক আবার মাথার উপরের
বাঁশ ঝাড়ের মগডালে থেকে আসছিল। আমি টর্চের আলোটা উপরের দিকে তুললাম, আর ঠিক তখনই আমার জীবনের সবচেয়ে বড় বিভীষিকার মুখোমুখি হলাম, যা আমি আপনাদের গল্পের শুরুতেই বলেছি। সেই 20 ফুট উঁচুতে বেঁকে থাকা বাঁশের ওপর ঝুলে থাকা কুচকুচে কালো শরীরটা, তার সেই উল্টো মাথা আর জল জল লাল চোখ। সে আমার দিকে তাকিয়ে অমানসিক গতিতে নিচে নামতে শুরু করলো। সে কোনো ডাল বেয়ে নামছিল না, মনে হচ্ছিল বাতাসে ভাসতে ভাসতে সোজা আমার দিকে নেমে আসছে। ভয়ে আমার হাত থেকে টর্চ লাইটটা মাটিতে পড়ে গেল। আমার পা দুটো যেন মাটির সাথে জমে গিয়েছিল, নড়ার কোনো শক্তি ছিল না। আমার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, আর আমি মনে মনে শুধু আল্লাহর নাম জপ করছিলাম। সে ছায়ামূর্তি আমার ঠিক 5 ফুট উঁচুতে এসে শূন্যে ভেসে রইল। তার শরীর থেকে পচা মাংসের এক তীব্র অসহ্য দুর্গন্ধ বের হচ্ছিল, যা আমার দমকে আটকে দিচ্ছিল। সে তার দীর্ঘ সর্বোচ্চ হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। নখগুলো ছিল পাখির নখের মতো লম্বা আর ধারালো। ঠিক তখন তার শরীর বরফের মতো, আঙ্গুলগুলো আমার কপাল ছুঁতে যাবে, তখনই দূর থেকে একটা তীব্র আলোর ঝলকানি আর অনেক মানুষের কোলাহল শোনা গেল। সাজিদ আর গ্রামের একদল মানুষ মশালার টর্চ নিয়ে বাড়ির দিকে ফিরছিল। মানুষের গলার আওয়াজ আর আলোর ছটা লাগার সাথে সাথেই সিংহবায়ুটি একটা বিকট কান ফাটানো চিৎকার দিল। সেই শব্দ মানুষের গলার নয়, যেন কোনো ধাতব পাতকে একসঙ্গে ঘষে যেমন শব্দ হয় ঠিক তেমন। 1 সেকেন্ডের মধ্যে সেই মূর্তিটি তীব্র গতিতে বাঁশ ঝাড়ের গহীনে অন্ধকারের সাথে মিলিয়ে গেল, আর সাথে সাথেই আমার অবশ হয়ে যাওয়া শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল এবং আমি জ্ঞান হারালাম। পরদিন যখন আমার জ্ঞান ফেরে, আমি নিজেকে কুষ্টিয়া সদর হাসপাতালের বেডে আবিষ্কার করি। আমার সারা শরীরে প্রচণ্ড জ্বরে পড়ছিল। সাজিদ আর ওর দাদু আমার পাশেই বসেছিলেন। দাদু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, দাদু ভাই, তুমি তো অল্পের জন্য বেঁচে গেছো। ওটা ছিল ওই বাঁশ ঝাড়ের বহু বছরের পুরনো এক অপদেবতা, যা এই গ্রামের কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তার কোনো হিসাব নেই। তুমি আল্লাহর নাম নিচ্ছিলে বলেই ও তোমাকে ছোঁয়ার সম্পূর্ণ শক্তি পায়নি, আর ঠিক সময়ে আমরাও পৌঁছে গিয়েছিলাম। তো হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমি আর এক মুহূর্ত নিজামপুরের গ্রামে থাকিনি। সেদিনই ঢাকার ট্রেনে উঠে পড়ি। আজ 3 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো মাঝ রাতে যখন ঘরের তাপমাত্রা সামান্য কমে যায়, কিংবা জানালার বাইরে বাতাসের কারণে গাছের পাতা খসখস করে ওঠে, আমি আতঙ্কে বিছানায় উঠে বসি। আমার মনে হয় সেই কুচকুচে কালো উল্টো মাথার ছায়া শরীরটা এখনো নিঝুমপুরে সেই অভিশপ্ত বাসারে ঝুলে আছে, আর তার সেই রক্তাভ চোখ দুটো দিয়ে এখনো সে আমাকেই খুঁজে বেড়াচ্ছে।